আমাকে স্ক্রিন শেয়ার করার পারমিশন দেন প্লিজ। হ্যাঁ, পারমিশন লাগবে না, তুমি শেয়ার করতে পারার কথা। দেখো, ওকে। তুমি একটু, হ্যাঁ, চেষ্টা করে দেখো, পারমিশন সম্ভবত লাগবে না। হ্যাঁ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তুমি কি দুই একটা স্লাইড চেঞ্জ করে দেখবা যে ঠিক আছে কিনা, তারপরে আমরা শুরু করি। হুম, হ্যাঁ, ঠিক আছে। এ, হ্যাঁ, তুমি প্রথম প্রথম স্লাইডে রেখে হুম, দিতে পারো। হ্যাঁ, এখানে রেখে দিতে পারো, আমরা হুম। শুরু করি। হ্যাঁ, চায়নাতে অনেকে আছে। চায়নাতে আমি যে ইউনিভার্সিটিতে করতাম, ওখানে আমাদের রুয়েটের এবার একজন গেল, 17 সিরিজের মনে হয়। ওর সাথে, আমাদের আইপির এক বড় ভাই গেছিল চায়নাতে। ওকে, আই- আমরা আগে সেশনটা শুরু হ্যাঁ, আমরা করি শুরু অফিসিয়ালি। করে দিই ওটাই। তো আচ্ছা। ওয়েলকাম টু আওয়ার সেশন। হ্যাঁ, আমি আমি ই আমাদের করে তারপর আজকের তারপর তোমাকে ফ্লোরে দিচ্ছি, ধরো। ওকে। ওকে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের অনলাইন সেশনে যোগ দেওয়ার জন্য। তো আজকের সেশনটা হচ্ছে অস্ট্রিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। আমাদের মাঝে কথা বলবেন মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হচ্ছে IP13 সিরিজের। জাহিদ বর্তমানে মাস্টার্স করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। ইউনিভার্সিটি, মানে ওর ইউনিভার্সিটির নাম হচ্ছে জোহানেস কেপলার ইউনিভার্সিটি, লিঞ্জ, অস্ট্রিয়া। আহ, ঠিক আছে কি ইউনিভার্সিটির নাম? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওখানে মাস্টার্স করতেছে জাহিদ। আহ, অস্ট্রিয়া সম্পর্কে বিস্তারিত বলবে। তো শুরু আহ, আগে আমি আমারও পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। অনেকে আশিক নামে চেনে, অনেকে মিন্টু নামে চেনে। আমি সিভিল 12 সিরিজের, বর্তমানে আমেরিকাতে একটা কোম্পানিতে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি এবং পার্ট টাইম পিএইচডি করতেছি এই ইউমাস অ্যামহার্স্টে। তো এই হচ্ছে আমাদের পরিচয়। এরপরও জাহিদ তার আহ, আরো যদি কোনো তথ্য আমাদের মাঝে দেওয়ার থাকে পরিচয়ের, তো সেটা দিয়ে জাহিদ শুরু করবে। আর আরো একটা প্রশ্ন, আমাদের যারা অডিয়েন্স আছেন, হয়তো আরো কিছু আসবে সেশন চলাকালীন সময়ে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্লাইড দেখতে দেখতে, তাহলে আপনারা তখনই চ্যাটে প্রশ্ন লিখতে পারেন, অথবা যদি শেষে সরাসরি স্পিকারের সাথে কথা বলতে পারেন। আহ, প্রশ্নোত্তর পর্বে হ্যান্ড রেজ করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমাদের স্পিকার তার যতটুকু ধারণা জ্ঞান রয়েছে তার ভিতর থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে আবারও। তো জাহিদ, তুমি শুরু করতে পারো। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের সেশনের মূল লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়াতে কিভাবে আসতে হবে, পড়াশোনা শেষ করার পরে এখানে সেটেল হওয়া যায় কিভাবে, এইগুলা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং এখানে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে এবং এগুলা আমরা কিভাবে ট্যাকেল করতে পারবো, কিছু স্ট্র্যাটেজি এবং আমার এখানে যতদিন থাকছি তার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। এটাই হচ্ছে আমাদের এই সেশনের মূল লক্ষ্য। তো অস্ট্রিয়া হচ্ছে অনেক সুন্দর একটা দেশ, অনেক সাজানো গোছানো, এবং এখানে পড়াশোনাটা মূলত অনেক চিপ এবং ওয়ার্ল্ড ক্লাস। এটা এখানকার সব থেকে ভালো একটা সুবিধা। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে বাংলাদেশিদের জন্য কোনো টিউশন ফি পে করতে হয় না। আমরা হচ্ছে প্রতি সেমিস্টারে শুধুমাত্র 23 ইউরো পে করি ওই স্টুডেন্ট ইউনিয়ন ফি হিসেবে। তো এটাই এখানকার সব থেকে বড় সুবিধা। তো এখন অস্ট্রিয়াতে টোটাল হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আছে 23টা, আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে 21টা। সাধারণত পাবলিক ইউনিভার্সিটি আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে মূলত জব ফিল্ডের জন্য যেসব স্কিল লাগে এগুলাতে ফোকাস করা হয়। আর ইউনিভার্সিটিতে মূলত থিওরির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইউনিভার্সিটিতে মূলত থিওরি অ্যান্ড ফার্দার রিসার্চ, ম্যাথমেটিক্যাল মডেলিং রিলেটেড গবেষণা হয় বেশি। আর ইউনিভার্সিটির যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে ক্লাস করা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যান্ডেটরি না, এবং আপনি
একটা ফিক্সড টাইম লাইন থাকে না। আপনি যদি চান, যেহেতু এখানে টিউশন ফি নাই, সো আপনি চাইলে আপনার নর্মালি মাস্টার্স করার জন্য 2 বছর সময় লাগে, বাট আপনি চাইলে এটাকে এক্সটেনশন করতে পারবেন। কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে হচ্ছে কিন্ডার গার্ডেনের মতো আর কি, অনেক স্ট্রিক্ট রুলস, অ্যাটেন্ড থাকতে হয়, ল্যাব করতে হয়। মূলত সপ্তাহে 5 দিন আপনাকে, মানে আমাদের রুয়েটের মতোই অনেকটা কালচার, যে ক্লাস এন্ড ল্যাব সবকিছুতে অ্যাটেন্ড থাকতে হবে। এবং 2 বছরের মধ্যে ডিগ্রি শেষ করার ম্যান্ডেটরি রুলস আছে। এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে যেটা সুবিধা সব থেকে হচ্ছে, যেহেতু এখানে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ থাকে এবং আপনার ফিল্ড রিলেটেড কাজের উপরে এখানে ফোকাস দেওয়া হয়, তাই পাশ করার পরে জব পাওয়ার প্রায়োরিটি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে বেশি। অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি গুলো মেনলি যেহেতু রিসার্চ ফোকাস, সো এখান থেকে আপনি শেষ করার পরে পিএইচডি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন রিসার্চ প্রোগ্রামে আপনি কাজ করার সুযোগ পাবেন। এবং আপনি যদি আপনার ফিল্ড রিলেটেড স্কিল ডেভেলপ করেন আপনার পড়াশোনার পাশাপাশি পার্সোনালি, দেন অবশ্যই জবেও ঢোকা সম্ভব। বাট এই স্কিল ডেভেলপমেন্টটা আর কি নিজেকে করতে হবে। এবং মেইন যেটা পার্থক্য সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে এখন অ্যাডমিশন ক্রাইটেরিয়া একটু বাড়ানো হয়েছে। আগে সেরকম লেভেলের কোনো সিজিপিএ রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু এখন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গুলো অধিকাংশই হচ্ছে মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট মেনশন করে দিচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশের জন্য। এখন যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে তাদের মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.2। এটা হচ্ছে মেনশন করে দেওয়া আছে তাদের ওয়েবসাইটে। সো জেনারেল অ্যাডমিশন ক্রাইটেরিয়া এখন বর্তমানে 3.2 হচ্ছে মিনিমাম, যদি টপ র্যাঙ্কের পাবলিক ইউনিভার্সিটি গুলার দিকে টার্গেট করি। আর রিসেন্ট হচ্ছে আমার জোহান্স কেপলার ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টের জন্য 3.75 মিনিমাম সিজিপিএ আর কি দেয়া হয়েছে, যেটা আমি যখন অ্যাপ্লাই করি তখন এরকম কোনো রুলস ছিল না। তো এটা একটু দুঃখজনক। বাট অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলাতে এখনো কোনো এরকম কোনো রেস্ট্রিকশন নাই। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর জন্য হচ্ছে আইএলটিএস 6.5, এবং কোনো ব্যান্ডে 6.5 এর নিচে থাকা যাবে না। এবং টোয়েফেল হচ্ছে 88, আর পিটিও অ্যাকসেপ্ট করে। দেন ক্যামব্রিজ ইংলিশ, তো নর্মালি আমরা আমাদের বাংলাদেশ থেকে আইএলটিএস এ দিই, সো 6.5 ইস এ সেফ স্কোর। এবং এখন মাস্টার্স অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটি অফ ভিয়েনায় হচ্ছে নতুন কম্পিটেন্স চেক সিস্টেম চালু করছে। তারা ভিএফএস এর মাধ্যমে এই কয়েকটা বিষয়ের উপরে কম্পিটেন্স চেক নিবে। এবং এই এটা হয়তো বা অন্যান্য ইউনিভার্সিটি গুলাও আর কি ইন্ট্রোডিউস করতে পারে সামনে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যারা সামনে আসতে চায়। এটা হচ্ছে নতুন আপডেট রুলস আর কি, আমি খুব রিসেন্ট তাদের ওয়েবসাইটে চেক করে এটা পাইছি আর কি, তারা এটা শুরু করতে চাচ্ছে। তো হচ্ছে অ্যাডমিশনের ইনটেক, এখানে মূলত দুইটা অ্যাডমিশন সিজন আছে, একটা হচ্ছে উইন্টার সেমিস্টার, একটা হচ্ছে সামার সেমিস্টার। উইন্টার সেমিস্টার শুরু হয় হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে। তো এখানে একাডেমিক ইয়ার শুরু হয় উইন্টার সেমিস্টার থেকে। অক্টোবর থেকে জানুয়ারি মেনলি হচ্ছে উইন্টার সেমিস্টার। দেন ফেব্রুয়ারি মাসে হচ্ছে তাদের রিটেক এক্সামস হয় অনেক। দেন আবার মার্চের 1 তারিখ থেকে আহ, জুলাই পর্যন্ত সামার সেমিস্টার। বাট এটা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত থাকে নর্মালি। জুলাই থেকে সেপ্টেম্বর ইউনিভার্সিটি বন্ধ থাকে, বাট রিটেক এক্সামস এবং যাদের রিসার্চের কাজ থাকে তারা ইউনিভার্সিটিতে প্রফেসরদের সাথে কাজ করে আর কি। তো অফিসিয়ালি হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর বন্ধ থাকে। এক্সাম মোস্ট অফ দ্য কেস জুন মাসের মধ্যে শেষ হয়ে যায়। তো অ্যাডমিশন পিরিয়ড শুরু হয় উইন্টার সেমিস্টারের জন্য মোটামুটি মার্চ থেকে মে। এই টাইমে হচ্ছে উইন্টার সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশন উইন্ডো চালু থাকে। আর সামার সেমিস্টারের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর।
সেপ্টেম্বরের 15 তারিখের পরে অধিকাংশ ইউনিভার্সিটিতে আর কি পোর্টাল ওপেন হয়, এবং ডিসেম্বরের শেষের দিকে আর কি ডিসিশন আসা শুরু করে। এবং কিছু কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে শুধুমাত্র উইন্টার সেমিস্টারেই অ্যাপ্লিকেশন গ্রান্ট করে, মানে বছরে শুধু একবার মানে অ্যাপ্লিকেশন করা যায়। তো এখন হচ্ছে লিগালাইজেশন প্রসেস। তো আগে আসলে লিগালাইজেশন ফটোকপিতে করলেই গ্রান্ট হতো, বাট বাংলাদেশিরা যেখানে যায় সেখানে তাদের মানে ঐতিহ্য রেখে যায়। তো আগে হচ্ছে এরকম অনেক ফ্রড কেস ধরা পড়ছিল, যার কারণে পরে অরিজিনাল ডকুমেন্টেই তারা লিগালাইজেশন ম্যান্ডেটরি করে দিছে। এবং এটা হচ্ছে অ্যাডমিশন লেটারে বলে দেওয়া থাকে প্রথমে। তারা একটা কন্ডিশনাল অফার লেটার দেয় যেখানে লেখা থাকে যে তোমার অস্ট্রিয়ান এম্বাসি থেকে অরিজিনাল ডকুমেন্ট লিগালাইজ করে ইউনিভার্সিটিতে জমা দিতে হবে, তাহলে তুমি অ্যাডমিশন পাওয়া। তো নর্মালি এই লিগালাইজেশনের প্রসেসটা হচ্ছে প্রথমে ইউনিভার্সিটিতে গিয়ে রেজিস্ট্রারের কাছ থেকে লিগালাইজ করতে হবে, মূলত এই যে এই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে, তারপরে যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, দেন এটা হচ্ছে অস্ট্রিয়ান কনসুলেটে গিয়ে জমা দিতে হবে। আমি যখন আসি তখন যমুনা ফিউচার পার্কের অপোজিটে ওদের কনসুলেট অফিস ছিল। ওখানে গিয়ে জমা দিলে প্রায় 1500 টাকার মতো একটা কনভেন্স ফি দিতে হয়। তারা এটা অস্ট্রিয়ান এম্বাসিতে পাঠায়, ইন্ডিয়ায়। তো সেই এম্বাসি পরে এটাকে আবার ভিএফএস গ্লোবালের কাছে দেয় ভেরিফিকেশনের জন্য। ভিএফএস হচ্ছে ভেরিফিকেশনের জন্য টাকা চায়। আমার সময় ছিল প্রায় 38,000 টাকা ছিল, এখন হয়তো বা বাড়ছে। তো এই টাকা পে করার পরে তারা ভেরিফিকেশন শুরু করে। তো এবং আমার সময় এই অরিজিনাল ডকুমেন্টের সিল নিতে আমার প্রায় 20,000 টাকা শুধু রুয়েটে খরচ হয়েছে, তখন প্রায় $20 করে ছিল আর কি প্রতিটা মানে পেজে সিল নেওয়ার জন্য। এবং রুয়েটের সব থেকে যেটা মানে কি বলবো, এটা সব থেকে ইউনিক সিস্টেম, সেটা হচ্ছে তাদের প্রতিটা সেমিস্টারের জন্য আলাদা করে একটা গ্রেড শিট দেয়। দেখা যাচ্ছে যে কারো যদি একটা সাবজেক্টে ব্যাকলগ থাকে এবং নতুন সেমিস্টারে ওইটা পাশ করে, শুধু একটা সাবজেক্টের জন্য আলাদা একটা গ্রেড শিট দেয়। এবং আমার আসলে এরকম ব্যাকলগ থাকার কারণে 4টা পেজ এক্সট্রা ছিল। তো যার ব্যাকলগ যত বেশি তাদের জন্য টাকা বেশি লাগবে আর কি। তো দেন হচ্ছে ভিএফএস রিপোর্ট দেওয়ার পরে অস্ট্রিয়ান এম্বাসি লিগালাইজেশন করে আবার এই অস্ট্রিয়ান কনসুলেটেতে ব্যাক দেয়। তখন তারা ফোন করে, দেন ওটা নিয়ে আসতে হয়। দেন সবকিছু হচ্ছে লিগালাইজ ডকুমেন্ট ডিএইচএল এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া সেফ। তবে এখন হয়তোবা কিছু জায়গায় আপডেট করছে যে ওরা বলে যে আপনি আসার পরেও জমা দিতে পারেন। এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বেরি করে, বাট নর্মালি ডিএইচএল এর মাধ্যমে পাঠিয়ে দিতে হয় আর কি অ্যাডমিশনের জন্য। দেন তারা অ্যাডমিশন লেটার ইস্যু করে। তো এখন অস্ট্রিয়ার এডুকেশন কস্ট কেমন এবং লিভিং এক্সপেন্স কেমন? নর্মালি অস্ট্রিয়ায় একজন স্টুডেন্টের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য এখানে তাদের একটা কস্ট এক্সপেন্সের যে একটা মিনিমাম অ্যামাউন্ট দেওয়া আছে। যেমন কারো বয়স যদি 24 বছরের কম হয়, পার মান্থ 1308 ইউরো, সরি 722 ইউরো হচ্ছে আন্ডার 24 ইয়ার আর কি, যারা কেউ যদি ব্যাচেলরে আসে। নর্মালি মাস্টার্স স্টুডেন্টের বয়স 24 বছরের বেশি হবে, সো 1308 ইউরো হচ্ছে সিঙ্গেল স্টুডেন্টের জন্য। আর যদি কাপল সহ আসে তাহলে 2,064। আর যদি সাথে একটা বেবি থাকে তাহলে আরো 201 ইউরো করে, প্রায় 202 ইউরো করে আর কি অ্যাড হবে। তো একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য নর্মালি মাস্টার্স করতে আসা 15,700 ইউরো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হবে। তো এবং কারো যদি বাসার রেন্ট এই 386 ইউরোর বেশি হয় তাহলে সেই এক্সট্রা অ্যামাউন্ট আলাদাভাবে দেখাইতে হবে। সো এই বিষয়টা মাথায় থাকতে হবে আর কি। এবং অনেকে জিজ্ঞাসা করে যে অস্ট্রিয়ার জন্য কি ব্লগ অ্যাকাউন্ট খুলতে হয় কিনা, বাট না, অস্ট্রিয়ার জন্য ব্লগ অ্যাকাউন্ট লাগে না।
বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টেই অ্যাকাউন্ট খুলতে হবে, বাট এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে হবে এবং অ্যাপ্লিকেন্টের নিজের হতে হবে অ্যাকাউন্ট। এটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এটা অবশ্যই স্টুডেন্ট ফাইল হতে হবে। এটা আমি মেনশন করে দিছি অবশ্য স্লাইডে। তো টিউশন ফিস ফর বাংলাদেশি স্টুডেন্টস, সো নর্মালি পাবলিক ইউনিভার্সিটি গুলাতে লেখা আছে যে 726 ইউরো পার সেমিস্টার টিউশন ফি। বাট কিছু কিছু দেশ আছে যেগুলো লেস ডেভেলপ কান্ট্রি লিস্টে আছে, এগুলাতে টিউশন ফি নাই, যেমন বাংলাদেশ। সো আমরা শুধুমাত্র স্টুডেন্ট ইউনিয়ন ফি পে করি 22 থেকে 23 ইউরো। এটা আসলে প্রতি বছর একটু একটু করে বাড়ে। প্রথম যখন আসছিলাম 23 সালে, তখন ছিল 22 ইউরো। তো এই বছর দিছি 24 ইউরোর মতো আর কি, হয়তো বা আগামী সেমিস্টার আর একটু বাড়বে। তো প্রতি বছর এরকম 50 সেন্ট বা 1 ইউরো করে বাড়ে। অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির টিউশন ফিও খুব একটা বেশি না, পার মান্থ 1100 থেকে 1500 ইউরোর মধ্যে রেঞ্জ আর কি। অ্যান্ড এটা তো আমি মেনশন করে দিলাম যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ইউনিয়ন ফি শুধু পে করতে হয়। তো এখন আমরা দেখবো আসলে পার মান্থ এক্সপেন্স কেমন হতে পারে আনুমানিক। তো এখানে আমি বাড়ি ভাড়া আর কি মিডিয়াম রেঞ্জে ধরছি যে 500 ইউরো। সাধারণত আমার বাসা 30 মিটার স্কোয়ার এবং আমি রেন্ট দেই 280 ইউরো। তো রেন্ট আসলে ভেরি করে এখানে। নর্মালি স্টুডেন্ট ডর্ম গুলা রেন্ট হচ্ছে 300 থেকে 350 ইউরো। এবং কেউ যদি প্রাইভেট ভাবে বাসা রেন্ট করে, সেক্ষেত্রে 450 থেকে 500 ইউরো রেঞ্জে হতে পারে, অথবা লোকেশন অনুযায়ী বা ফ্যাসিলিটি অনুযায়ী আরো বেশিও হতে পারে। তো আমি হচ্ছে এটাকে অ্যাপ্রক্সিমেটলি 500 ইউরো ধরলাম। এবং এখানে হেলথ ইন্স্যুরেন্স 120 ইউরো পে করতে হয় পার মান্থ। বাট কেউ যদি পার্ট টাইম জব করে, সেক্ষেত্রে এই হেলথ ইন্স্যুরেন্সের টাকা কোম্পানি থেকে পে করে দেয়। তো জব করলে এই টাকাটা নিজের পে করতে হয় না। এবং হচ্ছে ফুড এক্সপেন্স, যেহেতু এখন আমরা সবাই জানি যুদ্ধের কারণে একটু জিনিসপত্রের দাম বাড়ছে, বাট আগে আরো কম ছিল। তারপরও এখন আমি হিসাব করে দেখছি, একজন সিঙ্গেল পার্সনের জন্য 200 ইউরো মোর দ্যান এনাফ। এবং এটা অবশ্যই নিজের উপরে আর কি। এবং হচ্ছে এখানে ফোনের ট্যারিফ বিল আছে মোটামুটি 10 থেকে 12 ইউরো মিনিমাম। এবং পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে, যদি আমরা শুধুমাত্র যে সিটিতে থাকি সেই সিটির আনলিমিটেড মান্থলি পাস কেনার জন্য 17 ইউরো লাগে এখন। সিটি টু সিটি একটু ভেরি করতে পারে, বাট মোটামুটি এরকমই আর কি মিনিমাম। আর যদি কেউ যদি ফুল অস্ট্রিয়ার টিকিট কাটে, পার মান্থ প্রায় 102 ইউরো পে করতে হয়। তো নর্মালি যারা স্টুডেন্ট হিসেবে আসে তারা ওইটা কেনে না, সাধারণত তারা শুধু নিজের সিটিটা কেনে। তো এই কারণে মিনিমাম একটা বিল ধরলাম যে 70 ইউরো। এবং আদার্স থাকতে পারে, কসমেটিক্স, কাপড় টাপড় বা অন্য কিছু। তো আনুমানিক 950 ইউরোর মতো ম্যাক্সিমাম খরচ হতে পারে আর কি। তো এখানে হচ্ছে অস্ট্রিয়ার মিনিমাম স্যালারি হচ্ছে প্রায় 1010 ইউরোর মতো, যদি 20 ঘন্টা কেউ স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম কাজ করে উইকলি। সেক্ষেত্রে আসলে যদি যত চিপ রেন্টে বাসা পাওয়া যাবে, তত বেশি টাকা সেভিং করা পসিবল। তো এখানে আমি হচ্ছে মিনিমাম স্যালারির একটা ওভারভিউ দিব। তো এখন বর্তমানে হচ্ছে মিনিমাম স্যালারি হচ্ছে 1010 থেকে 1020 ইউরো। এখানে হচ্ছে এই স্যালারি থেকে তারা হেলথ ইন্স্যুরেন্স আলাদাভাবে পে করে। তো এই অ্যামাউন্টটা হচ্ছে অ্যাকাউন্টে ঢোকে। তো এখানে আরো কিছু এক্সট্রা অ্যালোয়েন্স আছে যেটাকে বলে গ্রোস স্যালারি। তার মধ্যে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা তারা পে করে, আর কিছু একটা অ্যামাউন্ট পে করে, সেটা হচ্ছে এখানে অনেকের হচ্ছে জব চলে গেলে, 1 বছর মিনিমাম জব করার পরে যদি কারো জব চলে যায়, সেক্ষেত্রে 60% টাকা এই এএমএস থেকে তাকে আর কি পে করে, যতদিন না পর্যন্ত সে নতুন জব পাবে। তো এই অ্যামাউন্টটা কোম্পানিকে পে করতে হয় আর কি। এই স্টুডেন্ট ভিসা থাকলে প্রতিবার নতুন জব নেওয়ার জন্য এই এএমএস, যেটাকে বলে আরবাইট মার্কট সার্ভিস, এএমএস থেকে পারমিশন নিতে হয়।
এবং এই এএমএস এর পারমিশনের জন্য কোম্পানিকে অ্যাপ্লাই করতে হয়। এখানে যেটা সব থেকে বড় সুবিধা, আমাদের সিটিতে স্টুডেন্ট হিসেবেও ফুল টাইম জব করা পসিবল, আমি নিজেও করছি। আমি 2টা জবের পারমিশন নিছিলাম, পরে অবশ্য একটা বাদ দিছি। তো এই সুবিধাটা আছে যেটা ভিএনআই নাই। এটা সিটি টু সিটি ভেরি করে। তো অস্ট্রিয়ার আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে বছরে 14টা স্যালারি পে করে। জুন এবং ডিসেম্বরে তারা হচ্ছে ডাবল স্যালারি পে করে। কারো স্যালারি যদি 1020 শুরু হয়, তাহলে সে এটা ডাবল স্যালারি পাবে। এবং হচ্ছে বছর শেষে মিনিমাম 900 থেকে 1200 ইউরো ট্যাক্স রিফান্ড পাওয়া যায়। এবং যার স্যালারি যত বেশি, তার ট্যাক্স রিফান্ডের অ্যামাউন্টও তত বেশি। এটা হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট। 1 বছর পরে নর্মালি ফেব্রুয়ারি মাসের দিকে এদের অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করলে তারা 1 সপ্তাহের মধ্যে এই টাকাটা ব্যাংকে চলে আসে অটোমেটিক। তো এখন হচ্ছে আফটার গ্রাজুয়েশন কি কি সুবিধা আছে এখানে। সাধারণত পাশ করার পরে 1 বছর সময় দেয় জব সিকার ভিসা হিসেবে, মাস্টার্স কমপ্লিট করলে। তো এই 1 বছরের মধ্যে কোনো কোম্পানি যদি স্পন্সর দেয়, তাহলে তার ভিসা স্ট্যাটাস চেঞ্জ হবে। স্টুডেন্ট থেকে প্রথমে হচ্ছে রেড হোয়াইট রেড, সরি এটা আমরা পরে আসতেছি। এটা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আর কি। তো স্টুডেন্ট অবস্থায় হচ্ছে একটা আছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। টিচিং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা মূলত হচ্ছে টিচারদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট গ্রেডিং করার জন্য তারা স্টুডেন্টদেরকে হায়ার করে। তো এইটা মোস্ট অফ দ্য কেস প্রতিটা স্টুডেন্টকে হচ্ছে ওয়ান্স ইন লাইফ, মাত্র 1 সেমিস্টার অফার করে। এন্ড এখানে পেইড ইন্টার্নশিপ আছে। তো ইন্টার্নশিপে অ্যাপ্লাই করলে হচ্ছে তারা 1500 থেকে 2000 ইউরো পে করে। এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে। আর হচ্ছে পেইড থিসিসও এখানে আছে, মাস্টার্স থিসিসের পেইড পজিশন আছে। এগুলা পাওয়া একটু টাফ, বাট অপশন আছে। তো কেউ যদি চিন্তা করে যে আমি স্টুডেন্ট হিসেবে অড জব করতে চাই না, তাহলে তাকে এইগুলাতে অ্যাপ্লাই করে ট্রাই করতে হবে। বাট এগুলা মানে কম্পিটিশন বেশি আর কি, পাওয়া একটু টাফ, বাট নট ইম্পসিবল। তো ইউনিভার্সিটিতে বিভিন্ন টিচারদের অফিসের আশেপাশে তাদের বোর্ডে এরকম অ্যাডভার্টাইজমেন্ট লাগানো থাকে। তো ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করতে হয় এই পজিশন গুলো পাওয়ার জন্য। এবং অনেক ক্ষেত্রে যাদের টিচারদের সাথে পার্সোনাল লিঙ্ক আপ থাকে, দেখা যায় যে তাদের রেজাল্ট যদি ওয়ান, মানে এখানে হচ্ছে 87-এর উপরে আর কি 1 গ্রেড, তো ওই কোর্সে যদি সে 1 গ্রেড পায়, সেক্ষেত্রে টিচাররা তাদেরকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অফার করে আর কি। তো এখন হচ্ছে আমরা যাব আফটার গ্রাজুয়েশন আর কি। সাধারণত 12 মাস দেওয়া হয় বা 1 বছর মাস্টার্স শেষ হওয়ার পরে। তো আহ, এই সময়ের মধ্যে কোনো কোম্পানিকে স্পন্সরশিপ দিতে হবে, এবং সেটা অবশ্যই তার ফিল্ডে রিলেভেন্ট হতে হবে। যে ফিল্ডে জব করছে, সরি, যে ফিল্ডে গ্রাজুয়েশন করছে তার জবটাও ওই ফিল্ডে রিলেভেন্ট হতে হবে। সেক্ষেত্রে ওই এএমএস, এটা ওই কোম্পানিকে এএমএস এ গিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো এএমএস যদি এটা অ্যাপ্রুভ করে, তখন তার ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে স্টুডেন্ট থেকে রেড হোয়াইট রেড। এটা হচ্ছে প্রথম 2 বছরের প্রিলিমিনারি ভিসা আর কি। এই 2 বছর জব টিকাইতে হবে। এই 2 বছরের মধ্যে যদি জব চলে যায়, তাহলে বিপদ আছে। এই 2 বছর সার্ভাইভ করতে পারলে রেড হোয়াইট রেড প্লাস নামে একটা নতুন ভিসা স্ট্যাটাস হয়, যেটা হচ্ছে আনলিমিটেড ওয়ার্ক পারমিট ভিসা আর কি। তো তখন সে চাইলে অন্য ফিল্ডেও জব করতে পারবে। মূলত এই 2 বছরটা হচ্ছে মেইন সার্ভাইভাল পিরিয়ড। অনেকের এর মধ্যে জব চলে যায়, বা দেখা যায় যে কোম্পানি লোক ছাঁটাই করে ফেলে। এই এটা একটা রিস্ক আছে আর কি। তো এখানে তো আমি বলে দিছি যে রেড হোয়াইট রেড ভিসায় হচ্ছে 2 বছর থাকতে হবে। মানে 2 বছর মূলত, মানে মেনলি হচ্ছে 21 মাস হচ্ছে অফিসিয়াল, কারণ 3 মাস তারা হচ্ছে তাদের যে পেইড লিভ আছে, মেডিকেল লিভ, পার্সোনাল লিভ, এটাকে তারা বাদ দেয়। তো মেইন হচ্ছে 21 মাস হচ্ছে সার্ভাইভ করতে হবে আর কি। দেন রেড হোয়াইট রেড কে শর্টকাটে বলে RWR+। দেন তাদের হচ্ছে লেবার মার্কেটে আনলিমিটেড অ্যাক্সেস দেওয়া হয়।
সে চাইলে সপ্তাহে 7 দিনই কাজ করতে পারবে, 2টা জব করতে পারবে। বা হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ এআই থেকে গ্রাজুয়েট করছে, সে এআই এর উপরে একটা জায়গায় জব করে এবং সে চাইলে উইকেন্ডে রেস্টুরেন্টেও কাজ করতে পারবে। তো এটা হচ্ছে প্লুস কার্ড থাকার সুবিধা। তো এখন হচ্ছে অস্ট্রিয়ান সিটিজেনশিপ পাওয়ার কমন রুলস কি। তো সাধারণত এখানে 10 বছর থাকতে হবে এবং ডয়েচে বি1 থাকতে হবে এবং লাস্ট যে 36 মাস, সেটাতে হচ্ছে তার জব কন্টিনিউ থাকতে হবে। এই 36 মাসের মধ্যে তার যদি জব চলে যায়, লাস্ট যে 36 মাস জবের যদি কোনো ইন্টারাকশন হয়, তাহলে একটা সমস্যা হবে আর কি। তো বেসিক্যালি হচ্ছে এখানে আহ, একটা এক্সেপশন আছে আর কি। এক্সেপশন হচ্ছে 6 বছর যদি কেউ কন্টিনিউ করে এবং তার লেভেল যদি হয় বি2, এবং এইখান থেকে যদি তার গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তো এখানে একজন বাংলাদেশি অলরেডি এভাবে পাইছে, 6 বছরই পাসপোর্ট পাইছে বি2 দিয়ে। তো এগুলা হচ্ছে জেনারেল রুলস আর কি। আর এখানে বিয়ে করলে তার সাথে বিয়ে কম করে হলো 6 বছর টিকাইতে হবে, এটা একটা রুল আছে। তো মেইনলি হচ্ছে ডয়েচ লেভেল বি2 হচ্ছে সেফ। এখন অফিসিয়ালি বি1 লেখা আছে, বাট এটা ওরা চিন্তা ভাবনা করতেছে বি2 তে নিয়ে আসতে, হয়তো বা বি1 সামনে থাকবে না, আর একটু স্ট্রিক্ট করে দেওয়া হবে আর কি। তো বেসিক্যালি স্টুডেন্ট ভিসায় যদি পার্ট টাইম কেউ কাজ করে, সেক্ষেত্রে 2 বছরকে 1 বছর হিসেবে কাউন্ট করবে, কারণ এখানে উইকলি 30 আওয়ার্স বা 40 আওয়ার্স কে তারা ফুল টাইম হিসেবে ধরে, বা 20 আওয়ার্স কে পার্ট টাইম হিসেবে ধরে। তো কেউ যদি পার্ট টাইম জব করে এখানে 1 বছর থাকে, তাহলে সেটা হাফ হিসেবে কাউন্ট হয়। তো এই যে 10 ইয়ার বা 6 ইয়ার থাকার যে কন্ডিশন আছে, কেউ যদি পার্ট টাইম জব করে 6 বছর থাকে, তাহলে তার এটা আসলে 3 বছর কাউন্ট হবে। এবং অবশ্যই সিভিক টেস্ট এখানে আছে। তো এখানকার কিছু কমন হিস্টোরি এবং কমন কিছু নর্মস বা এখানকার কিছু কালচারে ইন্টিগ্রেশন হইতে হবে, এগুলার কিছু পরীক্ষা আছে। তো এগুলা আসলে এখানে থাকতে থাকতে মানুষ শিখে যায়, এবং কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। এগুলা আর কি কিছু কমন রুলস। অ্যান্ড এখানে কারো স্যালারি যদি পার ইয়ার 50,000 ইউরোর বেশি হয়, তাহলে সে ডিরেক্ট রেড হোয়াইট রেড প্লুস পেয়ে যাবে। ধরা যাক আমার মাস্টার শেষ হয়েছে এবং কোনো কোম্পানি আমাকে জব অফার করলো যার স্যালারি হচ্ছে 50,000 ইউরোর বেশি ইয়ারলি। তো দেন আমি সরাসরি রেড হোয়াইট রেড প্লাস পেয়ে যাবো। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, মানে হাই কোয়ালিফিকেশন থাকার অ্যাডভান্টেজ আর কি। কিছু পার্সন আছে, তাদেরকে আমি চিনি, যারা ডিরেক্ট এরকম জব অফার নিয়ে তারা বাংলাদেশ থেকে আসছে এখানে জব করতে। সো এটা পসিবল। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে, ভাইয়া অস্ট্রিয়ায় কতদিন থাকলে পিআর পাওয়া যায়। তো এটা আসলে এখানে কোনো নির্দিষ্ট করে মেনশন নাই। পিআর পিআর পাওয়ার জন্য রেড হোয়াইট রেড প্লুস পাইতে হবে। তুমি যদি বাংলাদেশ থেকে এই লেভেলের জব নিয়ে আসো, তাহলে ওই দিন থেকে তোমার পিআর শুরু। এটা হচ্ছে এখানকার পিআর এর কন্ডিশন। আবার অনেকে 10 বছর 12 বছর থাকে, বাট রেড হোয়াইট রেড প্লুস পায় নাই, বা রেড হোয়াইট রেড এর অফার পায় নাই, তো তাদের কোনো পিআর নেই। এটাই হচ্ছে এখানকার কন্ডিশন। এখানে শুধুমাত্র লেন্থ অফ স্টে এর উপরে আর কি পিআর কাউন্ট হয় না। তো এখানে আফটার গ্রাজুয়েশন আরো কিছু হ্যাকস আছে, যেমন পিএইচডি তে ওখানে অনেক অপশন আছে। যেহেতু এখানে আমি অন্য ফিল্ডের ক্ষেত্রে আমি জানি না, বাট এআই এর ক্ষেত্রে অনেক রিসার্চ স্কোপ বাড়তেছে। সো প্রফেসরদের অনেক স্টুডেন্ট দরকার হয়, তাদের কাছে বিভিন্ন রকমের প্রজেক্ট আসে, যার কারণে মাস্টার্স করার পরে পিএইচডি হচ্ছে একটা ভালো অপশন এখানে স্টে লং করার জন্য। তো নর্মালি জবের যেটা সমস্যা, জব ফিল্ড এখানে
অস্ট্রিয়ার আসলে সবথেকে বড় ইমিগ্রেন্ট হচ্ছে আশপাশে যে দেশগুলো আছে, চেক, হাঙ্গেরি, স্লোভাকিয়া বা এপাশে ইতালি, জার্মান। এদের ম্যাক্সিমাম লোকজনই অস্ট্রিয়া এসে জব করে, যার কারণে অস্ট্রিয়ার জব মার্কেটে অ্যাক্সেস পাওয়াটা একটু বেশি টাফ। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের বেসিক রুলস হচ্ছে প্রথমে ওই দেশের লোকালদের প্রায়োরিটি সবার আগে, দেন সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সেনজেন এরিয়ার মধ্যে যারা সিটিজেন তাদের প্রায়োরিটি, দেন থার্ড প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন আমেরিকা, কানাডা। এইসব দেশের পাসপোর্ট হোল্ডাররা যদি এখানে এসে জব করতে চায় তাদের প্রায়োরিটি থার্ড। এগুলা সবাইরে জব দেওয়ার পরে যদি কোনো ফাঁকা থাকে, শর্টেজ থাকে, দেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রায়োরিটি। সো এখানে এটা একটা সমস্যা আছে, ইন্ডাস্ট্রিয়াল জবে ঢোকা এটা একটু টাফ, এবং স্কিল অনেক বেশি গ্রো করতে হয়। সো যার কারণে পিএইচডি হচ্ছে একটা ইজি ওয়ে। মাস্টার্স থিসিস করার সময় সুপারভাইজারকে পটায় ফেলতে হবে, এবং তাদের আন্ডারে নর্মালি ফান্ডেড প্রজেক্ট থাকে, তো ওই প্রজেক্ট গুলাতে আর কি পিএইচডি তে ঢুকে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা একটা খুব ভালো ওয়ে। এবং ফান্ডিং না পাইলেও নন ফান্ডেড পিএইচডিও পাওয়া যায়। পিএইচডির অ্যাডমিশনটা ডিপেন্ড করে প্রফেসরের সাথে এগ্রিমেন্টের উপরে। তো প্রফেসর যদি ফান্ডিং নাও দেয়, তারপরেও এটা নেওয়ার মাধ্যমে এখানে স্টে লং করে ফুল টাইম জব করে আর কি সার্ভাইভ করার সিস্টেম করে পাসপোর্ট পাওয়ার জন্য এলিজিবল হওয়ার চেষ্টা করা যায়, এটা অনেকেই করে। তো এগুলো কিছু ওয়ে আর কি, হ্যাকস। তো এটা হচ্ছে কেউ যদি ফুললি ফান্ডেড পিএইচডি পায়, তাহলে সে 2 বছর ওইটা করার পরে সে এখানে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে রেসিডেন্স টাইটেল পায় আর কি, যেটা হচ্ছে রেড হোয়াইট রেড প্লুস এর ইকুইভ্যালেন্ট। এটা তো আমি বললাম। তো এখন আমি কভার করব অস্ট্রিয়ায় থাকার কিছু সুবিধা। তো ফার্স্ট সুবিধা হচ্ছে এখানে টিউশন ফি না থাকার কারণে পার্ট টাইম জব করে এখানে রিল্যাক্সে পড়াশোনা করা যায়, বার্ডেনটা অনেক কম। এবং এখানে মাস্টার শেষ করার জন্য কোনো টাইম ফ্রেমের প্রেশার নাই। এমন না যে তুমি 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম করতে আসো, 2 বছর পর তোমাকে বের করে দিবে, অন্তত এখন পর্যন্ত এরকম কোনো স্ট্রিক্ট রুলস নাই। যার কারণে দেখা যাচ্ছে যে একটু রিল্যাক্সে মাস্টার শেষ করা যায়, যে আমি 4 বছরে শেষ করব বা 5 বছরে শেষ করব, এই রিল্যাক্সেশনটা আছে। এবং লাইফে এনজয় করার মতো আর কি সুবিধা আছে। দেখা যাচ্ছে যে পার্ট টাইম জব মূলত সপ্তাহে 2 থেকে 3 দিন, 7 থেকে 6 ঘন্টা ডিউটি। তো তারপরে হচ্ছে পার্সোনাল রিক্রিয়েশনের জন্য স্পোর্টস বা কোথাও ঘুরতে যাওয়া, হাইকিং করা, এগুলার জন্য ভালো টাইম পাওয়া যায়। সো পড়াশোনা, এনজয়মেন্ট, কাজ সবকিছু সুন্দর মতো আর কি ব্যালেন্স করা যায়। এটা একটা খুব ভালো সুবিধা। এবং লিভিং কস্টটা এখানে কম্পারেটিভলি রিজনেবল এখন পর্যন্ত। কেউ যদি চিপ বাসা এখানে, মেইন ব্যাপারটা হচ্ছে বাসা, যে যত চিপ বাসা পাবে তার জন্য লিভিং এক্সপেন্স তত কম। এবং লাইফ এখনো অনেক সিকিউর, রিফিউজি এবং ইলিগাল ইমিগ্রেন্ট কম হওয়ার কারণে। এবং কিন্তু আরো অনেক কিছু আছে, তো এগুলো হচ্ছে ওভারঅল আর কি অ্যাডভান্টেজ। এন্ড অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যে জার্মান ভাষাকে অনেকে ভয় পায় শিখতে, বাট আমার কাছে খুব একটা বেশি কঠিন মনে হয় নাই। এখানে আমি অফিসিয়ালি শুধু A1 কোর্স করছি, বেসিক। বাট এখানে থাকতে থাকতে কাজ করতে করতে আমি মোটামুটি মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি। এবং কেউ যদি জয়েছে কথা বলে, আমি তাদের কথা বুঝতে পারি, হয়তো বা নিজে কথা বলতে গেলে অনেক কিছু আটকে যায়, বাট তাদের কথা পুরোপুরি বুঝতে পারি আর কি। তো এখানে একটা পরিবেশে থাকলে এটা আসলে শেখা খুব একটা কঠিন। কেউ যদি চিন্তা করে যে দেশে বসে শেখা শুরু করে, দেখা যাচ্ছে যে তারা অনেক ডিফিকাল্টি ফেস করে, তারা দেখে যে ভাই তো কঠিন, সেটা। বাট এখানে আসার পরে আসলে সিনারিও চেঞ্জ, কারণ একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অন্যরকম একটা জিনিস। আমিও যখন এখানে প্রথমে আসছি আমারও ভয় লাগতেছিল, বাট এখানে আসলে যখন বাইরে বের হচ্ছি, কাজ করা শুরু করছি, মানুষের কাছে শুনতে শুনতে আসলে আমার এটা খুব ইজিলি গ্রো হয়ে গেছে।
এবং সব থেকে বড় যেটা অসুবিধা, সেখানে এখানে মাস্টার্স হচ্ছে 120 ক্রেডিট, এবং আহ, প্রতিটা থিওরি মাত্র 3 ক্রেডিট, এবং প্রজেক্ট হচ্ছে 1.5 ক্রেডিট। তো 120 ক্রেডিট পূরণ করতে আসলে অনেকগুলা কোর্স করা লাগে, এবং এখানে পাসিং থ্রেশহোল্ড হচ্ছে 50 থেকে 60%। ম্যাক্সিমাম কোর্সে 50% পাসিং রেট, বাট কিছু কিছু কোর্সে 60% দিয়ে রাখে। তো যার কারণে আসলে এখানে অধিকাংশ ছেলে পেলে এসে আসলে মাস্টার্স এর কোর্স দেখেই পাগল হয়ে যায়। এটার জন্য অনেক ধৈর্য এবং অনেক ডেডিকেশন লাগে আর কি, যে এসে আমি শেষ করব। মানুষের সিলেবাস দেখেই মাথা খারাপ হয়ে যায়। যেমন আমি যদি আমার কোর্সের সিলেবাস দেখাই কাউকে, এই যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারিকুলাম আছে, প্রথমে আছে মেশিন লার্নিং এন্ড পারসেপশন। তো এইখানে 1.5 ক্রেডিট আর 3 ক্রেডিট করে প্রায় কয়টা কোর্স আছে, প্রায় 12-15টার মতো কোর্স আছে। এটা হচ্ছে শুধু একটা ট্রাক, ম্যান্ডেটরি ট্রাক। দেন আছে সেমিনার আর প্র্যাকটিক্যাল ট্রেনিং, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, একটা সেমিনার। দেন একটা ট্রাক আছে সোশ্যাল সায়েন্স রিলেটেড আর কি, এআই কিভাবে সোসাইটির জন্য ভালোভাবে ইউজ করতে হবে, এগুলার কিছু কোর্স কোর্স আছে, ল ট, এগুলা হচ্ছে ম্যান্ডেটরি আর কি। দেন আছে মেইন ট্রাক, ইলেকট্রিক ট্রাক, সিমুলেশন, এমবেডেড সিস্টেম, এটাকে 15 ক্রেডিট আছে। এরপরে এরিয়া স্পেশালাইজেশন। এইখানে হচ্ছে অনেকগুলা ট্র্যাক আছে, এই সবগুলা মিলায়ে 120 ক্রেডিট পূরণ করতে জীবন মরণ অবস্থা। এটা একটা খুবই সমস্যা আর কি। তো এতগুলা কোর্স দেখে মানুষের মানে অনেকে প্যানিকড হয়ে যায়। এটা আমি বলবো যে এদিককার এডুকেশন সিস্টেমের একটা চ্যালেঞ্জিং সাইড। তো এখানে পড়াশোনা করতে আসতে হইলে এই লেভেলের মাইন্ডসেট নিয়ে আসতে হবে আর কি। তো এবং পার্ট টাইম জব এবং এতগুলা কোর্স ম্যানেজ করা, এটা অনেকের কাছে স্ট্রেসফুল হতে পারে, বাট আমার কাছে লাগে না আর কি, আমি এটাতে ইউজ টু হয়ে গেছি। এবং যেটা বড় সমস্যা, ওই গ্লোবাল ক্রাইসিস বাড়ার কারণে এখন লিভিং এক্সপেন্স একটু বাড়তেছে, এবং হচ্ছে পার্ট টাইম জব পাওয়া এখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ইভেন এখন পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রেও তারা মিনিমাম অ্যামাউন্টের ডয়েজ চায় আর কি, যেহেতু তাদের কাছে অনেক অপশন আছে এখন, প্রচুর পরিমাণে এখন কম্পিটিশন বেড়ে গেছে। সো এই হচ্ছে সংক্ষেপে আর কি একটা ওভারভিউ দিলাম। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারে আর কি। অনেক ধন্যবাদ জাহিদকে সুন্দর আহ, তথ্যমূলক প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এরপরেও আসলে আমাদের কিছু প্রশ্ন থেকে যেতে পারে। তো আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের ভিতরে যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাটে লিখতে পারেন। আহ, পাশাপাশি আমার কিছু প্রশ্ন আছে আমি করতে থাকি, আর আমাদের যদি অডিয়েন্সদের ভিতর থেকে প্রশ্ন আসে তাহলে আমরা সেগুলো তখন করব, বা যদি কেউ হ্যান্ড রেজ করে তাহলে তাকে প্রশ্ন করার সুযোগ দিব। আহ, লোকজন আচ্ছা হ্যান্ড রেজ করেছে আর কি। আচ্ছা, আমি তাহলে মনে হয় অডিয়েন্সের প্রশ্নে চলে যাই, কারণ আমার প্রশ্ন বেশ কয়েকটা। আহ, আচ্ছা, আমাদের যিনি হ্যান্ড রেজ করেছেন আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। সালাম আলাইকুম ভাইয়া। আহ, ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমার একটা কোশ্চেন হচ্ছে যে অস্ট্রিয়াতে কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে ওদের অ্যাপ্লিকেশনের পোর্টালে হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করার সময় তারা লিগালাইজেশন সহ একদম প্রসেসিং ফি হিসেবে 250 ইউরো চায়। তো এক্ষেত্রে কিছু ভার্সিটি আবার পোর্টালে ডাইরেক্টলি যায়, আর কিছু ভার্সিটি হচ্ছে এরকম প্রসেসিং ফি, যেটা বাংলা টাকায় প্রায় 35,000-এর মতো। তো এই ক্ষেত্রে আসলে ভাইয়া কয়েকটা ভার্সিটিতে আমি এগুলা এরকম দেখছি। তো এই ক্ষেত্রে এখানে আবার কোনো বাংলাদেশিদের জন্য স্পেসিফিক ভাবে সিজিপি রিকোয়ারমেন্টও নাই, যে আমি অ্যাপ্লাই করবো আমার পসিবিলিটি কত। তো এই ক্ষেত্রে আসলে মানে অ্যাপ্লাই করাটা কতটুকু মানে যুক্তিযুক্ত, বা আমি রিজেকশন খাইলে রিফান্ড পলিসিটা কিরকম, মানে এই ক্ষেত্রে আমি একটু কনফিউজড আর কি। সাধারণত অপরচুনিটি। এখানে
রিফান্ড জিনিসটা হয় টিউশন ফির উপর, যে আপনি টিউশন ফি পে করলেন, আপনি ভিসা রিজেক্ট হইলেন, আপনি আসতে পারলেন না, সেক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন। বাট লিগালাইজেশনের ফিতে কোনো রিফান্ড পলিসি নাই। সো এটা আপনাকে রিস্ক নিতে হবে। এবং যদি কোনো মিনিমাম ক্রাইটেরিয়া উল্লেখ না থাকে, তাহলে আপনার অ্যাডমিশন পাওয়ার প্রবাবিলিটি অনেক হাই। এবং নর্মালি আমি যে লিগালাইজেশন প্রসেসটা উল্লেখ করলাম, এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গুলা ফলো করে। এবং আহ, কিছু বাঙালি যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলাতে আসছিল, এগুলা তো সেম ছিল। এখন আপনি যে কোন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন, এটা হয়তো বা স্পেসিফিক ভাবে ওদের নিজস্ব সিস্টেম থাকতে পারে। তো আপনি যদি নামটা মেনশন করতেন, হয়তো বা আমার জন্য বলাটা একটু সুবিধা ভাইয়া হইতো। এফএস জোর নাম আর এফএস টেকনিকুম ভিং 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 হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। দুইটা ভার্সিটি এফএস আমি দেখছি। এফএস জোয়ানিয়াম হচ্ছে গ্রাজ, আর আর পরেরটা হচ্ছে ভিয়েনাতে। হ্যাঁ, এই দুইটা ভার্সিটিতে আমি এরকম প্রসেসিং ফ্রি দেখছিলাম আর কি। তখন আমি একটু কনফিউজ ছিলাম যে আমার কি অ্যাপ্লাই করা মানে যুক্তিযুক্ত। আমার মনে হয় এফএইচ ভিয়েনাটা বেটার, কারণ গ্রাজে কাজ পাওয়া একটু সমস্যা আছে। আর ভিয়েনা ক্যাপিটাল সিটি, তো আমার মনে হয় ভিয়েনায় আসাটা বেটার। এবং আপনি আপার অস্ট্রিয়ার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। ভাইয়া ইউনিভার্সিটি। আপারে আপারে আমি অ্যাপ্লাই করছিলাম, ওরা আসলে সিজিপি রিকোয়ারমেন্ট আনফরচুনেটলি ম্যাচ করে নাই আর কি, ওরা বলে ও, দিচ্ছে আর কি। তাহলে আপনি ভিয়েনারটাতে দেখতে পারেন। আর সেন্ট পল্টনে একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে, আপনি ওই সেন্ট পল্টনেটাও দেখতে পারেন। বাট মেইনলি হচ্ছে আপনাকে রিস্ক নিতে হবে এখানে। এফএইচ জোয়ানিয়ামে আমি দেখলাম যে আহসানুল্লাহর এক ছেলে আসছে গত বছর। এবং আমাদের এখানে একজন ছিল, সে এখানকার আপার অস্ট্রিয়ার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে ছিল, পরে সে ওই গ্রাজের এফএইচ জোয়ানিয়ামে চলে গেছে আর কি, এই 6 মাস আগে। তো আপনি যদি পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি তার কাছ থেকে ডিটেলস নিয়ে আপনাকে জানাতে পারবো আর কি। আর এখানে হয়তো বা ইন্টারনাল অনেক প্রসেস আছে, যেগুলো আসলে ওয়েবসাইট ঘেটে আপনি ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, thank you. আমরাও ওটাতে আসবো আশা করি। আচ্ছা, আমাদের আর যাদের এখনো হ্যান্ড রেজ আছে, আপনার কি আরো প্রশ্ন আছে যদি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি প্রশ্ন করতে থাকি, তারপরে যদি আরো আমাদের অডিয়েন্স থেকে প্রশ্ন আসে আমরা সেগুলোতে আসবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অস্ট্রিয়াতে যখন প্রথমে যাওয়া হয় তখন কত বছরের জন্য ভিসা দেয়? প্রথমে আপনাকে 1 বছরের জন্য ভিসা দিবে। আচ্ছা, এখানে স্টুডেন্ট ভিসা এক্সটেনশনের ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে মিনিমাম 16 ইসিটিএস পাস করতে হবে 1 বছরে। এক বছরে। তা আপনি যদি এটা পাস করতে না পারেন, তাহলে আপনার ভিসা রিনিউ হবে না। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। হুম, আমি দুঃখিত, এটা আসলে আমি মেনশন করতে ভুলে গেছি হয়তো। বাট আপনাকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। হুম, এবং এক্সটেনশন করার সময় আপনি আসার সময় যে অ্যামাউন্টের টাকা দেখায় আসছেন, সেম অ্যামাউন্টের টাকা আপনাকে আবার দেখাতে হবে। কেউ যদি এখানে কাজ করে তাহলে সেক্ষেত্রে লাগবে না, কেউ যদি কাজ না করে তাহলে এই অ্যামাউন্টের টাকা এইখানকার ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেখাতে হবে, যে আচ্ছা, আপনার নেক্সট ইয়ারে এখানে থাকার মতো আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে। আচ্ছা। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যখন বেলজিয়ামে ছিলাম তখন আমি দেখছি, এবং এই সমস্যার কারণে আসলে আমি ইরাসমাস ছেড়ে দিছিলাম। সেটা হচ্ছে যে স্পাউস যদি কেউ নিয়ে যেতে চায়, যাদের স্পাউস আছে, সেক্ষেত্রে বেলজিয়ামে যেটা দেখছিলাম যে ওদের রেসিডেন্স কার্ড পাওয়ার পরে তারপরে স্পাউসের জন্য আবেদন করতে হয়। তো অস্ট্রিয়াতে এরকম কোনো ব্যাপার আছে কিনা? আগে একসাথে আসার সুযোগ ছিল, ইভেন গত গত বছর পর্যন্ত অনেক কাপল একসাথে আসছে। হুম, হুম। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, এরা আসলে দেখতেছে যে এত পরিমাণে আসতেছে স্পাউস সহ, কিন্তু কারো পড়াশোনার কোনো প্রোগ্রেস নাই, যার কারণে এটা এখন সিস্টেম করছে স্পাউসকে একসাথে আনতে পারবে না। এখানে আসার পরে আপনাকে বাসা দেখাতে হবে মিনিমাম 30 মিটার স্কোয়ারের থেকে বড়। আপনার রেসিডেন্স যদি এর থেকে বড় না থাকে, তাহলে আপনাকে স্পাউস আনার জন্য অ্যালাউ
করবে না। সো আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখাতে হবে, এবং আপনার বাসার সাইজ স্পাউস আনার জন্য আর কি ইলিজিবল হতে হবে। দেন আপনি হচ্ছে স্পাউসের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই এই দুইটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে রেসিডেন্স কার্ডের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, এবং যদি থাকে সেটা আসলে কেমন সময় লাগে? রেসিডেন্স কার্ড এখানে আসার 1 সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। মেইনলি আচ্ছা আপনি আসবেন, আসার পরে আপনার হেলথ ইন্স্যুরেন্স করবেন, হেলথ ইন্স্যুরেন্স করলে আপনি যে রেসিডেন্স কার্ড ইস্যু করতে পারবেন। তো এখানে এটাতে এত বেশি মানে কমপ্লেক্সিটি নাই। আচ্ছা। বাট আগে হচ্ছে 1 বছর আগে পর্যন্ত একসাথে আসা যাইতো আর কি। হুম, হুম। আচ্ছা আচ্ছা, আমার আর একটা প্রশ্ন হচ্ছে, আমি দেখলাম যে তুমি একটা পোস্ট করছো, এবং পোস্টের একজন কমেন্টের তুমি রিপ্লাই করছো এরকম যে বাংলাদেশ থেকে যারা যায় মোটামুটি দেখা যায় যে 10-12 বছরেও পড়াশোনা শেষ করে না। আসলে ব্যাপারটা তারা করে কি, এবং কিভাবে তারা থাকতে পারে ওখানে, এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা আমি কাভার করছি, হয়তো বা আপনি ডিটেলস, আমি তো আচ্ছা, আমি এখন একটু আমি ডিটেলসে যাচ্ছি। আমি তাহলে ওকে, আমি রিপিট বুঝাই করি। বলি বিষয়টা। হুম, তো হুম। আম, এটা হচ্ছে, আমি প্রথমে দেখাইছি যে এখানকার মাস্টার্স মানে প্রোগ্রাম গুলো অনেক টাফ। দেখা যাচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টই আগে আসলে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা তেমন এখানে আসতো না। তো যেমন আমি হচ্ছে বোধহয় সেকেন্ড রুয়েটিয়ান এখানে আসছি। 13 সালে একজন আসছিলেন রুয়েটিয়ান বড় ভাই আমাদের আইপিডি, তো উনি আসে 20 সালে উনি পাসপোর্ট পেয়ে গেছেন। তো আমিও হয়তো হয়তো হচ্ছে সেকেন্ড, সম্ভবত আর কি, রুয়েটিয়ান হিসেবে। মাঝখানে সবাই মেইনলি আসতো আহ মানে যাই হোক, বলতে চাচ্ছি না। এখানে আসার পরে তাদের ম্যাক্সিমামই আসলে এত কারিকুলামের সাথে ট্যাকেল করতে পারতো না। তো যেমন হচ্ছে এখানে আমি আসার পরে যেটা দেখছি, মানুষ এসে কাজ করে, মেইনলি মেইনলি কাজে ফোকাস দেয়। 1 বছরে যেহেতু এখানে 16 সিটিএস, এটা আসলে খুব একটা বড় চ্যালেঞ্জ নয়। এবং আপনি আপনার প্রোগ্রামের বাইরের যে কোনো কোর্স পাশ করলেই হবে, আপনাকে 16 সিটিএস তুলতে হবে। এটা আপনি আপনার প্রোগ্রামের করেন বা অন্য প্রোগ্রাম থেকে করেন, এখানে কিছু চেক করে না। যেহেতু মানুষ এসে জার্মান কোর্স করে, A1 হচ্ছে 6, A2 6, তো 1 বছর আসলে A1 আর A2 করলে আপনার 12 সিটিএস হয়ে গেল। আর কিছু এখানে কোর্স আছে যেমন ইংলিশ লার্নিং বা টেকনিক্যাল রাইটিং। ইউনিভার্সিটিতে এরকম আর অনেক ধরনের কোর্স আছে যেগুলো আসলে খুব একটা বেশি কঠিন না। এই কোর্স গুলা করে মানুষ এখানে অনেক বছর সার্ভাইভ করে আর কি। তারা আসলে তারা যে প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে আসছে সেই প্রোগ্রামের পড়াশোনাই করে নাই। আচ্ছা তো আচ্ছা। অনেকে আসে শুধু 4-5 বছর ধরে শুধু জার্মান কোর্স করছে, করার পরে ভালো জার্মান শিখছে, কোনো রেস্টুরেন্ট থেকে তারা ভিসা চেঞ্জ করার অফার পাইছে, দেন ভিসা চেঞ্জ করে ফেলছে। আবার অনেকে আছে ভিসা চেঞ্জ করতে পারে নাই, বাট ওই স্টুডেন্ট ভিসায় সার্ভাইভ করছে, 10 বছর করার পরে পাসপোর্ট পাই গেছে। এগুলা কিছু সিস্টেম আছে আর কি। যেহেতু এখানে ফ্রি, তো মানুষের জন্য আসলে বার্ডেন নাই, এখন পর্যন্ত ফ্রি আছে। তো এটা একটা খুবই ভালো সুবিধা আর কি এখানে সার্ভাইভ করার। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমার আরেকটাই হচ্ছে যে তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তার মাধ্যমটা তুমি কোনটা প্রিফার করো? নর্মালি আমাকে ফেসবুকে অনেকে নক দেয়, আমি দেখি। আমাকে কেউ মেসেজ টেসেজ দিলে আমি দেখি হুম, হুম। সাধারণত। তো ফেসবুকে নক দিলে আমাকে পাওয়া যাবে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি সবাইকে আলাদাভাবে দিতে পারবো না। আমার হোয়াটসঅ্যাপে নক দিলেও পাওয়া যাবে অবশ্যই, কিন্তু মানে আমি যারা ফেসবুকে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ থাকি জানে তো। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, বাকিরা ফেসবুকে যোগাযোগ করতে পারবে। হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাকে মেসেঞ্জারে নক দিলেই পাওয়া যাবে আশা করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা যদিও আমাদের রুয়েট থেকেও খুব রিসেন্টলি শুরু করেছে, যে যে লিগ্যালাইজেশন বা অ্যাটেস্টেশনের ব্যাপারটা, আমি জানি যে অফিসিয়াল ডকুমেন্টস এর জন্য অনলাইন সিস্টেমটা আছে। মানে তোমার এটা ধারণা আছে কিনা যে অথেন্টিকেট করার জন্য এটা কি অনলাইনে করা যায় কিনা, এরকম কি কোনো শুনছো কি যে এখন recently? এটা আমি দেখছি চালু করছে, বাট রুয়েটের বা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলা যেই অথেন্টিকেশন সিস্টেম ইউজ করে, এটাকে অস্ট্রিয়ার গভর্নমেন্টের সাথে হয়তোবা তাদেরকে কোলাবোরেশন করে রিকগনাইজ করাইতে হবে যে আমরা সরাসরি অথেন্টিকেট করতেছি। যেমন অনেক দেশে ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট সিল করে পাঠাই দিলে অ্যাকসেপ্ট করতে, ইভেন এই যে কিউতেই আমি আসার পরে জানতে পারছি যে তারা, আপনি যদি আপনার ফটোকপিতেই রেজিস্টারের সিল নিয়ে
ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে সিল করে তারা যদি পাঠায় দেয় সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করতো। তো আমার দুইটা ফ্রেন্ড এইভাবে আসছে, বাট এটা হচ্ছে পরে তারা কমপ্লিটলি ওই ভিএফএস এর প্রসেসে চলে গেছে। আচ্ছা। তো এটা আহ, ইউনিভার্সিটি আমি যোগাযোগ করে যদি ইন্ট্রোডিউস না করাইতে আমি পারে সেক্ষেত্রে তারা সেটার গ্রান্ট কথা করবে। বলছি না আমি আসলে। আমি যেটা বলতে চাচ্ছি যে অফিসিয়াল ডকুমেন্টস যেটা, সেটা তো ওই যে ফটোকপিতে সিগনেচার করে ওটা ইউনিভার্সিটিতে সিলগালা করে পাঠায় দেয়, মানে সিল মেরে। হুম। অথেন্টিকেট যেটা তুমি করছো, যেটা বললো যে অরিজিনাল ডকুমেন্টসটা অ্যাটেস্টেড করাইতে হয়, পরে ওটা এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, তারপর কনসুলেটে দিতে হয়। তো এরকম শুনছো কিনা যে রিসেন্ট কেউ গেছে অস্ট্রিয়াতে, যে অথেন্টিকেট এই জিনিসটাও হচ্ছে অনলাইনে করছে রুয়েটে, এরকম শুনছো কিনা? মানে যে রুয়েটে কিন্তু ওই সিস্টেমে এটাও কিন্তু ওই যে, তারপরে আর একটা যেমন আছে ওই যে মাই গভ বিডি কি যেন একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে কিন্তু ফরেন মিনিস্ট্রি পর্যন্ত হচ্ছে অ্যাটেস্টেড করে নেওয়া যায়। তারপরে ওই ডকুমেন্টসটা দিয়ে তোমার হচ্ছে কনসুলেটে লিগালাইজের জন্য দেওয়া যায়। তো এই ব্যাপারটা সম্পর্কে কোনো শুনছো কিনা? লাস্ট উইন্টার সেমিস্টারে একজন রুয়েটিয়ান আসছে, হুম বাট হুম। সে বলছে যে সে ওই আমি যে প্রসেস নর্মালি বললাম করছে ওইটার না। মাধ্যমেই করে আসছে আর কি। আচ্ছা আচ্ছা। সো যেহেতু ফরেন মিনিস্ট্রি লিগ্যালাইজেশন থাকলেই শুধুমাত্র অস্ট্রিয়ান এম্বাসি লিগ্যালাইজেশন করবে। সো আপনি সেই লিগ্যালাইজেশনটা কিভাবে করতেছেন সেটা ম্যাটার করে না। আচ্ছা। আপনার ফরেন মিনিস্ট্রি থেকে লিগ্যালাইজেশন পাওয়ার পরে আপনি এটা কনসুলেটে জমা দিয়ে অস্ট্রিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন করতে পারবেন। হুম হুম। তো নর্মালি এটা হওয়া উচিত, মানে আপনি যে প্রসেসটার কথা বলতে চাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা। না আমি ওইটাই করছি যে আসলে ওইভাবে করে গেছে এরকম শুনছো কিনা, তাহলে হয়তো জিনিসটা আরেকটু আম, ভালোই হতো। এখন পর্যন্ত তো কেউ আসে নাই। এখন এখন কেউ যায়নি না। আচ্ছা আপকামিং সেমিস্টারে কেউ আসলে জানা জানা যাবে আর কি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আর আরেকটা বিষয় যে মানে এইটা কখনো কথা হয়েছে কিনা যে রিসেন্ট যে গেছে, রিসেন্ট মনে হয় খুব সম্ভবত 08-এর ওই ভাই গেছে বা এরকম কারো একজনের কথা বলছিল তুমি, আমার যতদূর মনে পড়ে। আম, না? আমার ইউনিভার্সিটিতে আসছে 15 এর মেকানিক্যাল 15 এর একজন আসছে। আচ্ছা আর ওই 08 এর ভাই আসছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজ। গ্রাজ সিটি তো অন্য সাইডে। ওনার আচ্ছা। সাথে এমনি তো কথা হয়। হুম হুম। তো না আপনি আমার আসলে প্রশ্নটা যেটা ছিল স্পেসিফিক যে, কোশ্চেনটা কি? হ্যাঁ। হ্যাঁ প্রশ্নটা যেটা ছিল যে ভাইয়ের সঙ্গে বা ওই 15-এ যে গেছে তার সঙ্গে কথার মাধ্যমে কখনো উঠছে কিনা যে এই যে $20 যেটা প্রতি পেজ, এটা আগে ছিল, এটা খুব সম্ভবত রিসেন্টলি পরিবর্তন করছে, এই ব্যাপারটাতে কি তারা কি পাইছে নাকি ওই $20 করে পে করা লাগছে? এটা একটা ভালো প্রশ্ন, আমি আসলে এটা প্রশ্ন করা হয় নাই। হয়তোবা এটা আহ, আমি নোট করে রাখলাম, এটা আচ্ছা। তাদের কাছ থেকে শুনে নিয়ে আ- কমেন্টে আপডেট করে দিতে পারেন আপনার সেশনে। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু অ্যাড করতে পারি। সেটা হলো, আমি রিসেন্ট লিগালাইজেশন করাইছি। হুম হুম। তো মাই গভ যে ডট বিডি যেটা, সেটার থ্রুতে হুম আমরা যখন স্ক্যান করে আপলোড করি, হুম। হুম। তখন রোড থেকে রেজিস্টার বা যা যা সাইন ওরা ইলেকট্রনিক সাইন করে দেয়। সেক্ষেত্রে চার্জ 300 বা 350 বেশি লাগে না। এটা অনলাইনে কেটে নেয়, অনলাইনে পেমেন্ট করা যায়। আচ্ছা। দেন ওইটা মিনিস্ট্রিতে যায়। এবং ইভেন মফা মানে ফরেন অ্যাফেয়ার্স থেকেও সম্ভবত ইলেকট্রনিক সাইন করে একটা। হুম হুম। দেন ওইটা নিয়ে যখন অস্ট্রেলিয়ার কনসুলেটে কথা বলা হয়েছে, ওরা তখন বলছে যে এটা আসলে হার্ড কপিতে করতে হবে, মানে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের হার্ড কপিতে করতে হবে। আচ্ছা যখন ওই ইলেকট্রনিকটা নিয়ে, তখন মানে আসলে অ্যাপোস্টাইলটা আর কি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, তখন শিক্ষা মন্ত্রণালয় বলে যে এখানে তো আপনার রুয়েটের কোনো সাইন নাই হার্ড কপিতে, তাহলে আমরা কিভাবে সাইন করবো? তখন আচ্ছা। আলটিমেটলি ওটা আবার হার্ড কপি নিয়ে আবার রুয়েটে যাওয়া লাগলো। আহ, আচ্ছা। তখন রুয়েটে আবার ভাই যেটা দেখাইলো আর কি, হুম হুম। সিমিলার ওইতে পিছনে ওই রেজিস্টার ওরা সাইন করে দেওয়ার পর ওইটা নিয়ে আবার শিক্ষা মন্ত্রণালয়ে, তারপর হুম। ফরেন মিনিস্ট্রি, তারপর কনসুলেটে জমা দিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু যেটা বলা হলো যে ডলারে ডলারে পেমেন্ট এখন করা লাগে না কোনো জায়গায়, এখন সবকিছুতে টাকাতে কনভার্ট হয়ে গেছে আর কি। না টাকাতে, মানে টাকাতে আমরাও টাকাতেই জমা দিছি, কিন্তু যখন আমি যখন করছিলাম বেলজিয়ামের সময়, তারপরে জাহিদও বললো যে প্রতি পেজের জন্য আমাদের 2,000 টাকা করে জমা দেওয়া লাগতো। তো টাকাটা কি ওইটা আছে নাকি কমছে? না আমি না মাঝে না একটা না, দেখছিলাম ওইটা যে ওইটা পাঁচশো ওইটা টাকা করছে এরকম। ওইটা বেশ কম, মানে অত না, পার পেজ বেশ কম। এটা বোধহয় আমি এক্স্যাক্টলি ভুলে গেছি আর কি, কারণ 4-5 মাস আগে হয়ে গেছে। আচ্ছা অত না, মানে অনেক কম, মানে 300-500 এই রেঞ্জে আর কি।
হ্যাঁ, 500 কোর্সে আমি এটা দেখছিলাম, তো হ্যাঁ, আমি ওইটাই আসলে জানার চেষ্টা করলাম যে কেউ এটা ওই রিসেন্টলি যে করছে হ্যাঁ, এরকম কিনা। আচ্ছা, আমি আমাদের রিসেন্ট করছি এবং অডিয়েন্স, হুম হুম, আমাদের অডিয়েন্সের যে- ভিতরে যারা আছেন তারা হয়তো একটু কনফিউজড হতে পারেন যে আসলে এত টাকা করে তো আমরা অ্যাটাস্টেড করি না। তো আমাদের রুয়েট থেকে আসলে দুইটা জিনিস করা হয়, একটা অফিসিয়াল ডকুমেন্টস যেটা আসলে ফটোকপির উপরে অ্যাটাস্টেড করা হয়, আর আরেকটাকে বলে হচ্ছে অথেন্টিকেশন, এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টের উপরে অ্যাটাস্টেড করা হয়। তো অরিজিনাল ডকুমেন্টের আগে বিল ছিল হচ্ছে $20 করে, যেটা 2000 টাকা করে নিত, রিসেন্টলি মনে হয় 500 করে করছে। আর ফটোকপি যেটা, সেটা হচ্ছে 30 টাকা করে লাগে, যেটাকে হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টস বলে। মানে যারা অডিয়েন্স আছেন তারা কনফিউজড না হওয়ার জন্য আমি একটু বললাম আর কি। আর একটা বিষয় হচ্ছে আমাদের ইউরোপ এবং সাউথ কোরিয়াতে আমার যতদূর মনে পড়ে, মানে ইউরোপের বেশ কিছু দেশে এরা হচ্ছে অথেন্টিকেটেড ডকুমেন্টস চাই, অফিসিয়াল ডকুমেন্টস না। এই জন্য হচ্ছে অরিজিনালটা রুয়েট থেকে অ্যাটেস্টেড করে, তারপর এডুকেশন মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি, তারপরে সেই দেশের এম্বাসি থেকে লিগালাইজ করে তারপর জমা দিতে হয়। মানে এটাও আহ, কিছু কিছু দেশে হয়তো অফিসিয়াল ডকুমেন্টস নিতে পারে। তো এটা একটু জানানোর জন্য, কেউ কনফিউজড যাতে না হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে জাহিদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি একটা বললো যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা খুলতে হয় সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল খুলতে হয়। এইরকম কোন ব্যাংক কি নির্দিষ্ট করা যে এই এই ব্যাংকে খুলতে হয় বা এই এই ব্যাংকে খোলে? ব্যাংক হচ্ছে যে কোনো ব্যাংকে খুলতে পারেন, বাট আমার কাজিন এক্সিম ব্যাংকে জব করতেন, তো ওনার মাধ্যমে আমি এক্সিম ব্যাংকে খুলে ফেলছিলাম। তো স্টুডেন্ট ফাইল ডাচ বাংলা ব্যাংকেও খুলে, আচ্ছা, আহ ইস্টার্ন ব্যাংক খুলে, আরো অনেক ব্যাংকেই ফাইল খুলে। মানে কোনো তো এটা নির্দিষ্ট কোনো আসলে ব্যাংক নাই যে কোনোটাতে হ্যাঁ, খুলতে কোন পারলে? নির্দিষ্ট ডিপেন্ডেন্স নাই। আচ্ছা 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 আচ্ছা। আরো কিছু প্রশ্ন আছে, দুঃখিত বেশি সময় নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে তুমি সমস্যা আরেকটা নেই। জিনিস বললা যে স্টুডেন্টরা হচ্ছে 20 ঘন্টা কাজ করলে একটা মিনিমাম স্যালারি, যেটা তুমি কথা বললা। আমার প্রশ্ন যেটা, হুম। এই 20 ঘন্টা কি নির্দিষ্ট, লিগালি কি 20 ঘন্টার বেশি কাজ করা যায় অ্যাজ এ স্টুডেন্ট? হ্যাঁ, আমি নিজেই করছি, আমার বন্ধু এখনো করে, ও 3টা জব করে। আমি এডুকেশন তাড়াতাড়ি শেষ করার জন্য আর কি এক্সট্রা জব ছেড়ে দিছি। তো এটা হচ্ছে সিটি টু সিটি ভেরি করে, যেমন ভিয়েনাতে 20 ঘন্টার বেশি কাজ করার পারমিশন কোনোভাবে পসিবল না। আচ্ছা, আর আমরা হচ্ছে লিনজে থাকি, আপার অস্ট্রিয়া। হুম তো হুম, লিন সিটিতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি, তো এখানে একটু কাজের ফ্লেক্সিবিলিটি ভালো। এবং এখানকার যে অথরিটি, তারা হচ্ছে 20 ঘন্টার বেশি কাজকেও আর কি পারমিট করে। তো যেক্ষেত্রে আমার হচ্ছে একটা কাজ করতাম, দেন আমি আরেকটা জায়গায় অ্যাপ্লাই করছি, কাজ পাইছিলাম, তো আমি ওটার পারমিশনও পাইছিলাম। সো হুম হুম। 20 এবং 20 40 ঘন্টার পারমিশন ছিল আমার। আচ্ছা আচ্ছা এবং আমার এক ফ্রেন্ড হচ্ছে এক জায়গায় 20 ঘন্টা কাজ করে, এক জায়গায় 15 ঘন্টা কাজ করে, আবার সেই ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইছে। আচ্ছা আচ্ছা তো তার 3টা জবের পারমিশন হয়েছে, তো তিনটা মিলায় 40 ঘন্টার পারমিশন হয়েছে আর কি, উইকলি। আচ্ছা আচ্ছা। তো মানে এটা আর এটাতে কি হচ্ছে এখানে লিগালি কোনো সমস্যা নাই যদি সে সমস্যা নাই। করতে এবং পারে? কেউ যদি প্রথমে 20 ঘন্টা কাজ করে, দেন হচ্ছে 6 মাস পরে যদি ওই কোম্পানি তার কাজ এক্সটেনশন করতে চায়, সেক্ষেত্রে সহজে এক্সটেনশন পাওয়া যায়, যে আচ্ছা আচ্ছা 10 ঘন্টা আরো এক্সটেন্ড করলো। তো প্রথমে 20 ঘন্টা ঢোকে, পরবর্তীতে এক্সটেনশনও করা যায়। এটা আসলে অ্যাপ্লিকেশন গ্রান্ট করে সাধারণত। আচ্ছা এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত নাই। আচ্ছা। আমার আরো একটা প্রশ্ন আছে যে আহ, তুমি যেটা প্রেজেন্টেশন দিলা, আমি আসলে একটা জিনিস খোঁজার চেষ্টা করছিলাম যে এরক এটা কি, মানে মাস্টার্সে যারা যায় এখানে কি আহ, আমাদের রুয়েটের কথা বা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের এটা আসলে একটা চিন্তা ভাবনা থাকে যে যেখানে যাব আমরা স্কলারশিপে যাব, একটা ব্যাপার থাকে। তো অস্ট্রিয়াতে কি আসলে এই ব্যাপারটা কেমন, মাস্টার্সে স্কলারশিপ পাওয়ার ব্যাপারটা কি নাই, নাকি থাকলে ব্যাপারটা কেমন? মেইনলি ইরাসমাস এক্সচেঞ্জে বেশিরভাগ আসে। আচ্ছা আর স্কলারশিপ মেইনলি এখন দেয় ইউক্রেন, বা এখন ওই ইরানিদেরকে স্কলারশিপ দিচ্ছে আচ্ছা, তাদেরকে সাপোর্ট করার জন্য। হুম হুম, মেইনলি এই টাইপের আর কি, আলাদা ভাবে আর কোনো স্কলারশিপ নাই, আচ্ছা আচ্ছা যেটা দুঃখজনক, কারণ এখানে টিউশন ফি অনেক কম। তো আচ্ছা। ও মানে হ্যাঁ, তারা আলাদা ভাবে আর স্কলারশিপ দেয় না আর কি। আচ্ছা আচ্ছা, স্কলারশিপ দেয় যাদের স্পেশাল নিড, যেমন ইউক্রেনের জন্য দিত হুম হুম, আগে, এখন ইরানিদের দিচ্ছে। বা কোনো রিফিউজি এলিজেবল কোনো দেশ থেকে কেউ আসে, তাদেরকে প্রোভাইড করে এরকম আর কি। আচ্ছা আর মেইনলি হচ্ছে ইরাসমাস, তো এটা হচ্ছে মেইন স্কলারশিপ এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ইরাসমাসের ওইটা আসলে প্রোগ্রাম
একটু প্রোগ্রাম ভ্যারি করে, তো ওটা আবার দেশের সঙ্গে থেকে প্রোগ্রামের প্রতি বেশি হ্যাঁ, সময়। তো তো ওটা হচ্ছে ইরাসমাসে আসলে অনেকে 6 মাসের জন্য এখানে পড়তে আসে, তো হুম ওইটা আলাদা প্রোগ্রাম। হুম হুম। আচ্ছা আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, তুমি এএমএস একটা ব্যাপার বলছিলা যে কারো যদি চাকরি চলে যায় 1 বছর চাকরির পরে, তাহলে ওরা পরবর্তী চাকরি পাওয়ার পর পর্যন্ত 60% মতো ব্যাক করে তাকে আহ, সাহায্য মানে করার জন্য। মাসে মাসে ব্যাকআপ দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো তো এই এএমএস হচ্ছে, আমি বলি, হুম এএমএস হচ্ছে আরবাইট মার্ট সার্ভিস। এটা এখানকার মানে এখানকার যে অফিস, এএমএস এর কাজ হচ্ছে আপনার যত বহিরাগত আসবে টেম্পোরারি ভিসা নিয়ে, তাদের প্রতিটা কাজ এই এএমএস থেকে পারমিশন নিতে হবে। এই যে আমি কাজের পারমিশন বললাম, হুম হুম। এই কাজের পারমিশনটা মূলত এএমএস থেকে দেয়। তো আপনার সব কাজ এএমএস ডকুমেন্টেশন করে, এবং আপনার ট্যাক্স সবকিছু এএমএস থেকে প্রসেস হয়। আচ্ছা এবং আপনি 1 বছর যদি জব কন্টিনিউ করেন, দেন এরপরে যদি আপনার জব কোনো কারণে চলে যায় বা আপনি নিজে থেকেও চাকরি ছেড়ে দিতে পারেন, দেন আপনি এএমএস আপনাকে আপনার স্যালারির 60% পার মান্থ আপনাকে সাহায্য করবে, এবং নতুন জব পাইতে হেল্প করবে। যে আপনাকে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে আপনাকে ইমেইল পাঠাবে যে আপনাকে এই জায়গায় ভ্যাকেন্সি আছে, তুমি যাও। সো নতুন জব পাওয়া পর্যন্ত আপনাকে হেল্প করবে, বাট কন্ডিশন হচ্ছে 1 বছর কন্টিনিউ করতে হবে প্রথমে। আচ্ছা, এখন আমার এর সাথে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই সাহায্যটা এরা কি সিটিজেন নন সিটিজেন যে কাউকেই করতে পারে, যারাই এর হ্যাঁ, অন্তর্ভুক্ত? এটা সবাইকেই করে, এটা সবাইকেই করে। আচ্ছা আচ্ছা, মানে এটাতে হচ্ছে সিটিজেন জনিত কোনো বাধ্যবাধকতা নাই বা কোনো না, লিমিটেশন নাই? এটা সবার জন্য সমান, বাট ওই 1 বছর আগে কন্টিনিউ করতে হবে, এটা এক হচ্ছে বছর আগে চাকরি করতে হবে, আচ্ছা ম্যান্ডেটরি। আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসলে তোমার ব্যাপারে, সেটা হচ্ছে যে আইপি থেকে আইটি তে কেমনে, আমি মানে এটা আসলে এটা কিভাবে? আহ, আমি আসলে যখন আইপি তে পড়ছি, তো আইপি আসলে কোনো ফিল্ডের উপরে স্পেসিফিক না। হুম হুম তো আমার ওই এআই এর প্রতি এমনিতে ইন্টারেস্ট ছিল, আর আমি এখন ফ্লুইড ডায়নামিক্স নিয়ে কাজ করি, এবং এটাতে হচ্ছে এআই ইন্টিগ্রেটেড নিয়ে কাজ করতেছি। যেমন আমি দেখাইলাম এআই ফর সিমুলেশন, তো আমি ট্র্যাকের উপর মেইনলি স্পেশালাইজেশন করতেছি। এখানে সাইন্টিফিক মেশিন লার্নিং বা হচ্ছে কম্পিউটেশনাল মেথডস কে কিভাবে এআই অ্যাক্সিলারেশন করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে। তো মূলত আমি এগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, এবং এই সব ফিল্ডের ডিমান্ড ইউরোপ আমেরিকা সবখানেই অনেক হাই। হুম, যারা হচ্ছে কম্পিউটেশনাল মেথোডোলজি ডেভেলপ করে এবং ডেটাবেস রিডাকশন বা কম্পিউটেশনাল প্রসেসকে কস্ট রিডাকশন করা, এগুলা নিয়ে অনেক কাজ আছে। যেমন এখন এআই এর যেই মেইন সমস্যা, সেটা হচ্ছে এআই এর জন্য হিউজ পরিমাণে পাওয়ার লাগতেছে। তো এআই কে এখন কস্ট ইফিসিয়েন্ট করাটা এখন একটা মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এই ফিল্ড গুলার মানে ডিমান্ড এখন আরো গ্রো হচ্ছে। তো এইটা আমি আগে থেকে ইন্টারেস্টেড ছিলাম। তো আমি যখন এখানে এক বড় ভাইয়ের সাথে ওই জার্মানির যে হায়ার স্টাডিজ গ্রুপ আছে, এটা থেকে আমার কানেকশন হয়েছে, উনি এখানে তখন পিএইচডি করতেন। তো উনি বললেন যে এখন তো এআই নতুন খুলছে, তো এখন মোটামুটি সব ফিল্ড থেকে তারা অ্যাকসেপ্ট করতেছে। তো আমাকে বললো যে তুমি কোনো প্রকার রেস্ট্রিকশন আসার আগে দ্রুত অ্যাপ্লাই করো। তখন আমি অল্টারনেট জব করতাম, তো আমি ওনার কথা শুনে দ্রুত অ্যাপ্লাই করে অ্যাডমিশন পেয়ে গেছি, দেন চলে আসছি। বাট এখন আর কি অ্যাডমিশন ক্রাইটেরিয়া একটু হার্ড করছে, বাট চেষ্টা করা উচিত আর কি। মানে কারো যদি হাই অ্যাম্বিশন থাকে বা আর কি বলবো, মানে ডেডিকেশন থাকে কোনো একটা ফিল্ডের উপরে এক্সপার্ট হওয়া, সেক্ষেত্রে আমি বলবো যে এআই নিয়ে পড়া উচিত। বা এখন আসলে মেশিন লার্নিং জিনিসগুলা খুবই কমন টেকনোলজি হয়ে যাবে। যেমন আগে আমরা এক্সেল ইউজ করে ডাটা অ্যানালাইসিস করতাম, বাট এখন আমরা সবকিছু হচ্ছে, আমি পারপ্লেক্সিটিতে দিয়ে দিই এক্সেল ফাইল, সবকিছু অ্যানালাইসিস করে দিয়ে দেয়। বা এই জিনিসগুলা একদিন আমরা এইগুলাতে ইনভলভ হয়ে যাব, তো এগুলা জানা একটা আসলে খুবই প্লাস পয়েন্ট ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে। তো আমি মনে করি যে এআই বা ডেটা সায়েন্স এবং অস্ট্রেলিয়াতে সাইবার সিকিউরিটির উপরেও অনেক ভালো ভালো প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, এগুলাতে চান্স নেওয়া উচিত। আচ্ছা, আমাদের একজন হ্যান্ড রেজ করেছে। ভাই, আমি আপনার প্রশ্নে আসার আগে আমার লাস্ট প্রশ্ন আরেকটা আছে। এটা করে আমি আপনার প্রশ্নে আসতেছি, সেটা হচ্ছে যে আহ, তুমি পাসপোর্টের একটা ব্যাপার বলছিলা যে 10 বছর এখানে যদি কোনো আনইন্টারেক্ট ভাবে থাকতে পারে তাহলে সে পাসপোর্ট পেতে পারে, এবং আরেকটা বললা যে বিয়ে, এবং আরেকটা ব্যাপার বলছিলা। তো
এবং পিআর এর ব্যাপারেও তুমি একটু বলছিলা, আমি ওই জিনিসটা আসলে ধরতে পারি না খুব একটা ভালো, যে ওখানে আসলে পিআর, যেমন আমি যদি আহ, আমেরিকার সাথে তুলনা করি তাহলে হয়তো তোমার প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। যেমন আমেরিকাতে কেউ যদি পিআর পায় তাহলে সে 10 বছরের জন্য প্রথমে পিআর পায়, তারপরে 10 বছর পর সে যদি পাসপোর্ট তার ভিতরে যদি না নেয়, মানে ওই 10 বছরের ভিতরে, তাহলে সে এক্সটেন্ড করতে পারবে। এবং ওই সময় থাকাকালীন তার কোনো ভিসা লাগবে না, পিআরই তার জন্য ভিসা, পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা আকারে কাজ করবে ফুল। এবং সে সব সুবিধাই পাবে, একমাত্র হচ্ছে ভোট দিতে পারবে না। তো আসলে অস্ট্রিয়াতে পিআর এবং সিটিজেনের পার্থক্যটা আসলে কেমন? যেমন তুমি আরেকটা জিনিস বলছিলে যে রেড হোয়াইট রেড বা এরকম একটা পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে এইটাই কি আসলে পিআর? যদি পিআর হয়, এটা আসলে কত দিনের জন্য সে ভ্যালিড, বা এই ব্যাপারটা কেমন? আমি মেনশন করছি যে প্রথমে যে অস্ট্রিয়ার পিআর পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো স্টে ডিউরেশন এর কোনো হুম। কন্ডিশন নাই। আপনি যদি বাংলাদেশ থেকে এই রেড হোয়াইট রেড স্পন্সরশিপ পান, এটা হচ্ছে আপনার পিআর হিসেবে কাউন্ট হবে। তো রেড হোয়াইট রেড কার্ডটা হচ্ছে অস্ট্রিয়ার হচ্ছে ফার্স্ট পিআর এর যে একটা, যেটা কি বলে প্রভিশনাল পিআর, 2 বছর কন্টিনিউ করতে হবে আপনাকে এই এই স্ট্যাটাসে। আচ্ছা। তো আপনি হচ্ছে কোনো কোম্পানি, ধরেন আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, এখন আপনাকে কোনো একটা কোম্পানি ফুল টাইম হিসেবে হায়ার করতে চাচ্ছে। তো আপনি নর্মালি স্টুডেন্ট ভিসায় ফুল টাইম তো কাজ করতে পারবেন না, 40 আওয়ার পার উইক কাজের পারমিশন লাগবে। তো হুম। এই পারমিশনটা যখন কোম্পানি নিবে তখন আপনি অটোমেটিক রেড হোয়াইট রেড কার্ড পেয়ে যাবেন। তার মানে আপনার প্রভিশনাল পিআর গ্রান্ট হয়ে গেল, এবং এটা আপনাকে 2 বছর কন্টিনিউ করতে হবে। দেন আপনার রেড হোয়াইট এখন রেড আমার প্লাস হয়ে আমার যাবে। যেটা প্রশ্নটা, মনে করো যে চাকরির জন্য সে এই পিআরটা পেলো, এবং কোনো কারণে যদি চাকরিটা চলে যায়, তাহলে কি তার পিআরটাও চলে যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। তো এই জন্য এখানে সব থেকে বেশি সুবিধা হচ্ছে অনেকে চাকরি করার পাশাপাশি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রেখে দেয়। তো আচ্ছা। চাকরি চলে গেলে অটোমেটিক তার স্টুডেন্ট ভিসায় আবার কনভার্ট হয়ে যায়। আচ্ছা। তো আচ্ছা। এটা একটা সুবিধা আছে আর কি সার্ভাইভ করার, হুম। যে রেড হোয়াইট রেড ফ্লুজ হওয়া পর্যন্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রেখে দেয়। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার ওইটা আসলে প্রশ্ন ছিল, মানে এখানকার পিআরটা যেমন থাকতো যে সে চাকরি করুক পড়ুক না পড়ুক কোনো ব্যাপার না, তার পিআর যাবে না। তো এই এই ব্যাপারটা আমি আসলে পার্থক্যটা বোঝার চেষ্টা করছিলাম কোনটা। আচ্ছা এই তো আমার। প্রভিশনাল প্রভিশনাল টাইমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অনেকের আচ্ছা। এর আচ্ছা। মধ্যে চলে যায়, তখন তারা অটোমেটিক স্টুডেন্ট ভিসায় আবার কনভার্ট হয়ে যায়। অন্য তার এটা এক্সিস্টিং। হয়েছে আর কি। আচ্ছা। আচ্ছা, হুম। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। প্রশ্ন জিজ্ঞেস করার আগে আপনাকে ধন্যবাদ, আপনি খুব সম্ভবত যে লিগ্যালাইজেশনের ব্যাপারটা বলছিলেন, তো ওটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। তা আপনি আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, জন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে ম্যাক্সিমাম ইউএসএ যদি আমি ধরি যে ওদের একটা উইন্টার বা ফলে একটা মেইন থাকে যে ওই সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট নেয়। এখন অস্ট্রিয়াতে যতটুকু দেখলাম যে টিউ ভিএনআর ওয়েবসাইটটা দেখছি যে জানুয়ারি থেকে জুলাই 15 তারিখ পর্যন্ত ওদের উইন্টার চলে, আবার জুলাইয়ের 16 তারিখ থেকে আবার সামার শুরু করে দেয়। তার মানে রোলিং ফুল ইয়ার টু ইয়ারই ওরা নেয়। এখন এই ক্ষেত্রে কি উইন্টার আর মানে যদি সামার ধরি আর কি, সেক্ষেত্রে কি নাম্বার অফ অ্যাকসেপ্ট কি অফার লেটার বা এগুলো কি সংখ্যা কমে বাড়ে কিনা, নাকি এটা সেম? যেমন আমি না, ইউএসএ তে এটা উইন্টার ভেরি করে নর্মালি না। বেশি থাকে। হ্যাঁ। এটা ভেরি করে না, তবে উইন্টার সেমিস্টার থেকে এদের একাডেমিক ইয়ার শুরু হয়, তো দেখা যাচ্ছে যে উইন্টারে কোর্স বেশি পাওয়া যায়। অনেক প্রফেসর আছে সামারে কোর্সই নেয় না, তারা সামারে হচ্ছে লিভ নেয়, 6 মাসের লিভ নিয়ে ঘুরতে টুরতে যায়। তো উইন্টারে বেশিরভাগ কোর্স অফার করে, সামারে কোর্স কম। তো যার কারণে অনেকেই উইন্টার থেকেই শুরু করে। অ্যাকসেপ্টেন্স রেট ডিপেন্ড করে না, বাট স্টুডেন্ট আসার রেটটা ভেরি করে। আচ্ছা, আমার যেমন দ্বিতীয় আমি প্রশ্ন হলো, নিজেই হ্যাঁ। সামারে শুরু করছিলাম আর কি, মানে আমার অ্যাডমিশন ছিল উইন্টার প্লাস সামার, তো আমার ভিসা পাইতে দেরি হয়েছিল, পরে আমি সামারে এসে জয়েন করছি। আচ্ছা, সামারি তাহলে কি নাম্বার অফ ইউনিভার্সিটির সংখ্যা কমে যায় বা প্রোগ্রামের সংখ্যাটা তুলনামূলকভাবে কম থাকে? সামারে স্টুডেন্ট আসার রেট কম, বাট অ্যাকসেপ্টেন্স রেট ইকুয়াল। আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হলো যে আমরা যদি ইউএসএ বা অন্য ক্ষেত্রে দেখি যে ব্যাচেলর রুয়েট থেকে অনেকেই যায়, যেখানে যে সরাসরি পিএইচডি প্রোগ্রামে চলে যায়।
এখন অস্ট্রিয়াতে কোন ইউনিভার্সিটি বা ডিরেক্ট ব্যাচেলর করে পিএইচডি তে যাওয়ার সুযোগ না, আছে কিনা? ইউরোপের কমন কালচার হচ্ছে আপনাকে মাস্টার্স থাকতে হবে সার্টিফিকেট, তাহলেই শুধু আপনি এখানে পিএইচডি তে এনরোল করতে পারবেন, এবং অবশ্যই ইউরোপিয়ান মাস্টার্স হইতে হবে। ম্যাক্সিমাম ও ক্ষেত্রে বাংলাদেশ থেকে মাস্টার্স করেও ইউরোপে পিএইচডি করা যায় না, কারণ বাংলাদেশের মাস্টার্স 36 ক্রেডিট আর ইউরোপের মাস্টার হচ্ছে 120 সিটিএস। তো অনেক গ্যাপ থাকে আর কি কারিকুলামের, ও যার আচ্ছা, কারণে বুঝতে পারছি। মূলত ইউরোপে ডিরেক্ট পিএইচডি বাংলাদেশ থেকে আসার মানে চান্স খুব কম। জন কি আমার বন্ধু নাকি? আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হলো যে একজন লিগ্যালাইজ করলো, করার পর ইউনিভার্সিটিতে সে সামার উইন্টার অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর সে অফার লেটার পায়, দেন হুম। আমার যেরকম জার্মানির মতো একটা ইন্ডিয়া বা বাংলাদেশের ভিসার স্লট কিন্তু একটা লম্বা ওয়েটিং পিরিয়ড। এখন এটা তো সম্ভবত ও, ইন্ডিয়ার ওদের এম্বাসি থেকে নিতে হয়, এখানে কি লম্বা স্লটের কোনো ব্যাপার আছে কিনা? না, ওই জার্মানির লম্বা ওয়েটিং পিরিয়ড মেইন কারণ হচ্ছে জার্মান এম্বাসিতে যে কেউ চাইলে যখন তখন স্লট নিতে পারে, বাট অস্ট্রিয়ার এম্বাসিতে আপনি অফার লেটার ছাড়া কোনোভাবেই স্লট নিতে পারবেন না। তো যার কারণে এখানে তেমন কোনো ওয়েটিং পিরিয়ড নাই, শুধুমাত্র যাদের অ্যাডমিশন আছে তারাই শুধু স্লট নিতে পারে। তো এইখানে এই ক্ষেত্রে একটা সুবিধা আছে আর কি। আচ্ছা, না আপনি কবে গেছেন আমি জানি না, এখন তো ইন্ডিয়ার ভিসা পাওয়াই একটা টাফ প্রসেস হয়ে গেছে। উম, এটা একটা সমস্যা বলবো, বাট তারপরে অনেকে ম্যানেজ করতেছে আর কি। বাট মানে যেমন রিসেন্ট যে বড় ভাই আসছে, উনি হাই কমিশনে কন্ট্যাক্ট করে কিভাবে জানি পাইছিল, একটু লিঙ্ক আপ লাগে আর কি। তো মানে এখন নর্মাল ওয়েতে ইন্ডিয়ান ভিসা পাওয়া একটু টাফ, বাট আচ্ছা, আরেকটা পাওয়া যাচ্ছে আর আরেকটা কি। ওকে, আরেকটা একটা লেম প্রশ্ন সেটা হলো যে আহ, হুম। মানে কিছু ইউনিভার্সিটি দেখলাম যেটা আপনি দেখাইলেন যে 3.2 এরকম একটা রিকোয়ারমেন্ট, আমি আবার কিছু ইউনিভার্সিটি খুঁজে পেলাম যেটা 3.75 ওরা ফিক্স করে দিছে আর কি। আমার আমার ইউনিভার্সিটিতে তো এখন করে দিছে, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলা দেশের জন্য আলাদা করে রিকোয়ারমেন্ট লাগাইছে, যে এরা পড়তে আসে 10 বছর হয়ে গেছে, বের হচ্ছে না, ঘটনা কি এখন? মনে করেন যে সব জায়গায় টাইট ক্রাইটেরিয়া লাগাই দিচ্ছে, আচ্ছা, আশা এখন কথা খুবই হলো, কমায় দেবে আর কি সামনে। এখন একটা ছেলে একজনকে দেখলাম, সে কুয়েটের একটা ছেলে, তার সিজিপিএ হুম। 3.2 মতো, কিন্তু সে যেখান থেকে অফার পাইছে তার ওয়েবসাইটে লেখা বর্তমানে 3.7 লেখা আর কি। তো তার হুম। কাছে আমার যখন কথা হচ্ছিল সে বলছে, ভাই আমি রিকোয়ারমেন্ট দেখিই নাই, আমি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করছি যে হইলে হবে না হলে না। কারণ যে পরিমাণ সিজি ধরাই দিছে, ওই সিজি ধরাইলে আমি একটাও অ্যাপ্লাই করতে পারতেছি না। কিন্তু ও কিন্তু অফার লেটার পাইছে এবং ও ট্রাই করতেছে মানে তো ভিসার এটাই জন্য তো দাঁড়াইতে। আমি বললাম যে আপনাদের ট্রাই করা উচিত, যেহেতু এখানে অ্যাপ্লাই করতে কোনো ফি লাগে না, সবকিছু ফ্রি, তো আপনি ট্রাই করেন, সমস্যা কি? কিন্তু ওইটা, ওই রিকোয়ারমেন্ট ধরে কি আবার এম্বাসিতে কোনো ঝামেলা করবে কিনা যে তোমার না, রিকোয়ারমেন্ট তো এখানে 3. অ্যাডমিশন হয়ে গেলে এম্বাসিতে কোনো ঝামেলা করে না। ইভেন অস্ট্রিয়ান এম্বাসিতে কোনো ভিসা রিজেকশন নাই, আপনার যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে আপনাকে তারা বলে দিবে যে তোমার এই ডকুমেন্ট মিস আছে, তুমি 1 মাসের মধ্যে এগুলো সাবমিট করো। তো নর্মালি এখানে কোনো রিজেকশন নাই। আচ্ছা, ওদের প্রসেসটা এমনি লিগ্যালাইজেশন করতে প্রায় 78,000 টাকা লাগে, আবার কম্পিটিসি টেস্ট দেখলাম বোধহয় 14,000 টাকা লাগতেছে বাংলাদেশি টাকায়। এটা নতুন লঞ্চ করছে আর কি ইউনিভার্সিটি অফ ভিয়েনা, হয়তোবা অন্য ইউনিভার্সিটি গুলো লঞ্চ করবে সামনে, বাট এটা আগে হ্যাঁ, ছিল না। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে যেখানে যায় সেখানেই নিজেদের মানে বদনাম ছড়ায় দেয়। তো এটাই। এটা আসলে আগে এগুলা কিছুই ছিল না, ইভেন আগে ফটোকপি লিগালাইজ করে আসা যাইতো, যে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। তো এরপরে এটা দেখা যাচ্ছে যে অনেক ফেক ডকুমেন্ট ধরা পড়ছে, পরে হচ্ছে তারা ওই কি বলে অথেন্টিকেশন চালু করে দিছে। তো বুঝতে পারছি। এরকম বাঙালি আসছে অনেক, দেখা যাচ্ছে যে ঠিক মতো ইমেল লিখতে পারে না, কিন্তু এখানে চলে আসছে। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে মনে করেন যে রাতের বেলা ক্লাস করে 3.9 পাওয়া যায়, না আসার পরে আর পড়াশোনা করতে পারে না, কি করবে আর? এখন এরাও তো এখন তো রুলস করছে যে অস্ট্রেলিয়ান যেই সিস্টেম আছে যে সেকশন 1, সেকশন 2, তো এখানে সেকশন 1 এর ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট একটু কম, সেকশন 2 এর জন্য আবার রিকোয়ারমেন্ট একটু বেশি। তো রুয়েট যেহেতু সেকশন 1, তো রুয়েটের একাডেমিক রেপুটেশন অনেক হাই, তার কারণে বা কুয়েট যেটা বললেন, এগুলা হওয়ার কারণে হয়তো বা একটু কম সিজিপি থাকার কারণে অ্যাডমিশনটা পাইছি।
আচ্ছা, জন জন কি আমার বন্ধু নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আহ, মানে স্পাউসের ক্ষেত্রে যেটা হলো যাওয়ার হুম। পরে যেটা প্রসেস শুরু করতে হয় এখন, স্পাউসের যে ম্যারেজ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট গুলা, এগুলো তো বোধহয় আবার লিগালাইজেশন একটা বিষয় থাকে, পুলিশ সার্টিফিকেটের একটা বিষয়। তো মানে ওই এগুলা কি নর্মালি মানুষ হুম, ভিসার সময় গিয়ে করে, নাকি এগুলা আগের থেকে করে রাখা বেটার, নাকি বার্থ লিগালাইজেশনের জন্য একটা সার্টিফিকেট বিষয়? আগেই করে রাখা ভালো। আর পুলিশ ক্লিয়ারেন্স তো লিগালাইজ হয়ে আসে, আপনি অ্যাপ্লাই করবেন ওটা লিগালাইজ হয়ে আসবে আপনার কাছে। তো আর এটার তো ভ্যালিডিটি আছে 3 মাসের। তো পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি ভিসা নেওয়ার আগে করবেন, আর বার্থ সার্টিফিকেটটা আগে করে রাখলেই হবে। তো আমাদের আরো একজন হচ্ছে হ্যান্ড রেজ করেছে। বন্ধু, আর কোন প্রশ্ন আছে নাকি? না থাকলে আচ্ছা, তাহলে আরেকজন করুক, তারপর আমি আবার লাগলাম। কারণ হ্যাঁ। জাহিদের আবার কাজেও যাইতে হবে, সেটাও আসলে একটা ব্যাপার যে আমরা বেশি সময় না নিয়ে তোর যদি এ থাকে পরে দরকার হয় জাহিদের সাথে যোগাযোগ করতে পারিস, সেটাও যদি সম্ভব আচ্ছা, হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ওকে। আচ্ছা, হুম। আমাদের যিনি হ্যান্ড রেজ করেছেন, আমরা চেষ্টা করি। জাহিদ, তোমার কি সময় হবে নাকি আমরা এই প্রশ্নটা নিয়ে শেষ করে দিব? তা পারেন, আর একটু সমস্যা নেই। আচ্ছা, তাহলে হ্যান্ড রেজ করেছেন যিনি, উনি প্রশ্ন করতে পারেন, তারপরে যদি ওই বন্ধুর প্রশ্ন যদি থাকে তাহলে আমরা আসতে পারি। ভাইয়া, নর্মালি অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম নন রেস্ট্রিক্টেড প্রোগ্রাম আছে, যেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আগে করলে সিটের উপর বেস করে তাড়াতাড়ি অফার লেটার দিয়ে দেয়। অস্ট্রিয়া কি এরকম কোনো ভার্সিটি বা এরকম আছে যে ডেডলাইন ক্রসের আগে একদম শুরুতে অ্যাপ্লাই করলেই অফার লেটার রিকোয়ারমেন্ট ম্যাচ করলেই প্রোভাইড করে এরকম মানে? আম না, সাধারণত এরকম নাই, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সাধারণত এরা বলে যে তুমি আবার রি অ্যাপ্লাই করো তোমার মানে, মানে যেটা আমার অনেক বন্ধু বান্ধব যেরকম হয়েছে, যে বলছে যে আমি তো এবার আসতে পারতেছি না, আমি আগামী বছর আসবো। তো ওরা বলে তোমার যত অ্যাডমিশন একবার ছিল, তো তুমি শুধু পরের বার অ্যাপ্লাই করবা, তোমার ইভালুয়েশন টাইম খুব দ্রুত হবে, মানে তুমি নেক্সট টাইম আবার অ্যাডমিশন পাওয়া যাবে। সো এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালি রি অ্যাপ্লাই করতে হয়, যে একবার অ্যাপ্লাই করে রাখলেই ওটার উপর বেস করে অনেক দিন পরে মানে অ্যান্সার পাওয়া। এই এই সিস্টেমটা এখানে সাধারণত নাই আর কি, জাস্ট রি অ্যাপ্লাই করতে হবে। বাট ডিসিশনটা অনেক ফাস্ট পাওয়া যাবে। আচ্ছা, বন্ধু, তোর যদি আর প্রশ্ন থাকে তাহলে করতে পারিস, আমরা হয়তো আর কিছুক্ষণই করে শেষ করে দিব। ব্যাংক স্টেটমেন্ট ওইটা নিয়ে একটু সহজ বা একটু গাইডলাইনটা দরকার, যে এক্সিম আমি ব্যাংক বলি। বা ডিবিএল আহ, ব্যাংক বা ইস্টার্ন ব্যাংক যাই হোক, মানে প্রসেসটা কিরকম হইতে পারে আর কি। ব্যাংকে ধরতে হবে যে আমার প্লিজ, হ্যাঁ। আমি বলি, ব্যাংকে যে বলবেন আমার একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে, আপনার পাসপোর্ট লাগবে, এবং আপনি জব করেন অবশ্যই, স্যালারি সার্টিফিকেট দিবেন, দেন ওরা খুলে দিবে। আমার সময় 5,000 টাকা লাগতো, এখন কত আমি জানি না, হয়তো বা বাড়ছে একটু। দেন স্টুডেন্ট ফাইল খোলার পরে আপনার একজন স্পন্সরের এফিডেভিট বানাইতে হবে, অথবা আপনি যদি নিজে স্পন্সর হন তাহলে আপনার ইনকাম ট্যাক্স, ওই যে টিন, আর হচ্ছে নিজের স্যালারি সার্টিফিকেট, এগুলো লাগবে। দেন এফিডেভিট করতে হবে স্পন্সরশিপের। দেন আপনার টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে হবে, যে আপনি নিজের টাকা ব্যাংকে ডিপোজিট করতেছেন। তার হচ্ছে চেক লাগবে, ওই চেকের কপি লাগবে। এবং আপনার স্পন্সর, ধরেন যে আপনার বাবা অথবা কেউ আপনার স্পন্সর করতেছে, সে আপনাকে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ট্রান্সফার হচ্ছে তার চেকের কপিটা লাগবে। তো নর্মালি ব্যাংকে যে টাকাটা ডিপোজিট হচ্ছে তার চেকের কপিটা লাগবে, অ্যান্ড এফিডেভিট লাগবে। এবং আপনার যদি অন্য কেউ স্পন্সর করে তাহলে স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টের 6 মাসের স্টেটমেন্ট লাগবে। এবং স্টুডেন্ট ফাইলের সার্টিফিকেট লাগবে, যে আপনার যে অ্যাকাউন্টটা স্টুডেন্ট ফাইল, এটার একটা সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটটা লাগবে। এটা আচ্ছা, হচ্ছে বিষয় ব্যাংক অ্যাকাউন্ট। কোন ব্যাংকটা সহজ হবে কম্পারেটিভলি, মানে অ্যাপ্রোচ করাটা আর কি? আপনার যদি কোনো ব্যাংকে পরিচিত কেউ থাকে, তারা আপনাকে সহজে হেল্প করবে। এটা হচ্ছে পরিচিত লোকের উপর ডিপেন্ডেন্ট। ধরেন কেউই নাই বাংলাদেশে পরিচিত। সবকিছু আম, পরিচিত কেউ না থাকলে আমার মনে হয় ইস্টার্ন ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক এগুলা অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট ফাইল হ্যান্ডেল করে। বা প্রাইম ব্যাংক আছে,
এগুলা ব্যাংকে গেলে আপনি এই প্রসেস গুলার হেল্প খুব ইজিলি পাবেন। আচ্ছা, আবার আমি একটা গোড়ার প্রশ্ন যেটা আবার করলাম যে ইনটেকের বিষয়, তার মানে উইন্টার সামারের কোনো ভেদাভেদ এখানে নাই। যদি মিলে রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই করে দেওয়াই বেটার, যত সম্ভব পারা যায় হ্যাঁ, আর কি। যেহেতু আপনার কোনো টাকা লাগতেছে না, আপনি অ্যাপ্লাই করে দেন, এখানে তো এটা সব থেকে সুবিধা। আচ্ছা, কিছু আপনারে ওরা, ডকুমেন্ট মনে হয় বাই পোস্টে পাঠাইতে হয় ভাই, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? আপনার ওই তো লিগালাইজ ডকুমেন্টটা আপনি বাই পোস্টে না, ওরা এইখানে নর্মালি পোস্ট অফিস চলে তো ওরা বলে যে পোস্টে ওদের পোস্ট বক্স চলে যায় আর কি, আপনি ডিএইচএল এ দিলে ওদের পোস্ট বক্সেই যাবে। মেইনলি হচ্ছে আচ্ছা, ডিএইচএল টা হচ্ছে সেফ অপশন আর কি পাঠানোর। মানে মেন কপি কি পাঠাইতে হয়, যেটা লিগালাইজ কপি সেটাই? হ্যাঁ, লিগালাইজ কপিটাই পাঠাইতে হবে, হার্ড কপি। এবং ওদেরকে মেনশন করে দিতে হবে যে তুমি আমাকে রিটার্ন দিও না এখন, আমি যাওয়ার পরে তোমাদের অফিস থেকে নিব ফিজিক্যালি। কারণ ওরা ওই পোস্টে ফেরত দেয় আমার পাসপোর্ট, এই সরি, ডকুমেন্ট সব হারাই গেছে পোস্ট অফিসে, ওরা পোস্ট অফিসের মাধ্যমে ফেরত দিছে। আর বাংলাদেশের পোস্ট অফিস তো জানেনি, তা আমার ডকুমেন্ট সব ও, হারাই ফেলছে। তারপর? তারপরেও ওইটা হারাই ওই রকমের আছে। ও তুলতে পারেন না বা খোঁজার কোনো ট্রেস পাওয়া যায় না? না, পরে আমি রুয়েটে যোগাযোগ করছিলাম তো স্যারেরা খালি ঘুরায়, আমি বলছি তোমার সার্টিফিকেট আমার দরকার নেই, আমি নিজে থেকে বানাই নেবো, আমার জিনিসটা অরিজিনাল, খালি একটা কপি দেখাইতে হবে যদি কোথাও কাজে লাগে, যদি এখনো কোথাও কোনো কাজে লাগে না আর কি। আর তার মানে আর মাস্টার্স এর, এখানকার বাংলাদেশি মাস্টার্স দিয়ে এখানে পিএইচডি অ্যাপ্লাই না করাই ভালো, ব্যাপারটা এটা একটা শর্ট বলা মানে যায়। অ্যাডমিশন পাওয়ার চান্স খুবই কম, যেটা আমি বলবো। হ্যাঁ, এটা মানে এটা আপনি, একটা ভালো ইয়ে বলছো, এটা কিন্তু ইউরোপের, আমি দেখছি এটা ইউরোপের একটা অলিখিত নিয়ম টাইপের, যে এরা ইউরোপিয়ান মাস্টার্স ছাড়া ইউরোপিয়ান পিএইচডি তে নিতে চায় না। তবে এইবারে একটা ব্যতিক্রম হয়েছে, আমাদের রুয়েটেরই একজন টিউ ডেলফে পিএইচডি পাইছে বাংলাদেশের মাস্টার্স দিয়ে। আমি এটা মনে হয় রুয়েটের না, বাংলাদেশের খুবই হাতে গোনা কয়েকজন আছে যে বাংলাদেশের মাস্টার্স দিয়ে বা ইউরোপের বাইরের মাস্টার্স দিয়ে ইউরোপে পিএইচডি পাওয়া। আমার মনে হয় ওই কাজ হয়তোবা মিলে গেছে এবং ওনার হয়তোবা ওই ফিল্ডের উপরে এক্সপার্টাইজ লেভেল অনেক ভালো ছিল, হুম। যার কারণে পিএইচডির সুপারভাইজার হয়তোবা দেখছে যে সে যেহেতু এই ফিল্ডে অলরেডি এক্সপার্ট, তো তাকে দিয়ে আমি কাজ করাইতে পারবো হয়তোবা, ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে আর কি। এটা আসলে এটা আমিও দেখছি, এবং এটা আমি ইউরোপের যে কয়জনের সাথে কথা বলছি আমি সবাইকে এটা প্রশ্ন করার চেষ্টা করতাম যে এটা আসলে ব্যাপারটা এমন কেন, যারা ইউরোপিয়ান মাস্টার্স ছাড়া পিএইচডি তে নিতে চায় না। মানে বলে ওইটা না তো যে আমি দিব বললাম না, যে কিন্তু বোঝা যায় যে এরা আসলে নিবে না। ওইটার কারণ হচ্ছে ক্রেডিট আওয়ারের তো অনেক গ্যাপ আছে, হুম, হুম। তো এই কারণে একটা সমস্যা আর কি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন সেটা হলো যে সামারের ক্লাস শুরু হয় মার্চ থেকে, যেটা আপনি বললেন, কিন্তু হুম। এটা অ্যাপ্লাই শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর বা অক্টোবর থেকে ডিসেম্বর। এখন এই যাবতীয় ডকুমেন্ট পাঠায় বা ইন্ডিয়ান ভিসা স্লট নিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করে, মানে মার্চ ধরা যায়, অক্টোবর ডিসেম্বর এগুলো না, অ্যাপ্লাই করে। আপনাকে হচ্ছে, আপনি যদি এইবারের সামারে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে আগামী বছরের উইন্টার সামার এবং কিছু ইউনিভার্সিটিতে আগামী বছরের এবং তার পরের বছরের এক সেমিস্টার সহ 3 সেমিস্টারের অ্যাডমিশন লেটার দিবে। এটা একটা ভালো জিনিস তো তাইলে। আহ, হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে 2 সেমিস্টার দিত আমার, আর হচ্ছে টিইউ ভিএনএ বা ভিএনএ ইউনিভার্সিটিতে 3 সেমিস্টার দেয়, তো আপনাকে সময় দিবে আসার। আচ্ছা, এমনি সিটি হিসেবে বা পার্ট টাইম জবের হিসেবে ভিয়েনা হুম। যেহেতু ওদের আহ, রাজধানী, স্বাভাবিকভাবে অপরচুনিটি বেশি, কিন্তু ভিয়েনার হুম। যেহেতু কিন্তু সিজিপি সমস্যাও তো রিকোয়ারমেন্ট একটু বেশি বেশি থাকে। সমস্যাও তো বেশি বললো না, যেমন 20 ঘন্টার বেশি কাজ করা যায় না, আর কি কি হুম। জানো আছে বললা। এখন আপনি যদি, ভিএনএ বাসা ভাড়া অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। অন্যান্যগুলা যদি র্যাঙ্কিং করেন, তাহলে হুম। আপনি মানে কোন এরিয়া গুলাকে র্যাঙ্কিং উপর দিকে রাখবেন, ধরেন তাই ভিয়েনার পরে? অস্ট্রিয়ার সব থেকে মানে বহিরাগত বা আমাদের মতো গরিব হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টদের সব থেকে ফ্রেন্ডলি এরিয়া হচ্ছে আপার অস্ট্রিয়া, এই যে লিন্স, আপার অস্ট্রিয়া। তারপরে স্যাঙ্ক পল্টন, এগুলা হচ্ছে বেস্ট জায়গা। কারণ অস্ট্রিয়ার অন্য জায়গাগুলো আরো অনেক রিচ, বিশেষ করে ইনসব্রুক যান বা গ্রাজ যান, ওই জায়গায় বহিরাগতদের এসে সার্ভাইভ করা একটু বেশি টাফ, কারণ ওইখানকার লোকালরা অনেক বেশি রিচ। আর এই এরিয়া গুলা হচ্ছে একটু চিপার আর কি থাকার জন্য। তার মানে তো আমি আপার বলবো যে অস্ট্রিয়া বা লিন্স এইদিকে ট্রাই করা উচিত। হ্যাঁ, এই দিকটা ভালো। আর আপনি আসার পরে আপনি
ভিয়েনাতে শিফট করতে পারেন। ভিয়েনা থেকে অনেকে এসে ক্লাস করে যায়, 1.5 ঘন্টা লাগে। অনেকে আসে এই দিকে জব না পেয়ে ভিয়েনায় চলে যায়, ভিয়েনা থেকেই জব করে আর এখানে মাঝে মধ্যে এসে ক্লাস করে যায়। তো আপনি ভিয়েনা থেকেও লিন্স কন্টিনিউ করতে পারবেন। তো লিন্সে থাকলে এটা একটা সুবিধা। তাহলে কোনটা বেটার, যে আমি এক জায়গায় থাকবো ওইখানে জব করবো, এর জন্য কোনটা বেটার? যে খরচও কম, জবের অপরচুনিটিও বেশি। এই সুবিধাও দিতে চাইলে লিন্সে আসা বেটার আমি বলবো। লিঞ্চ। ওকে। কারণ এখানে ওই অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিও বেশ কিছু আছে। আর যদি একটু বেশি টাকা এফোর্ড করতে পারেন আপনি হচ্ছে আহ গ্রাজের দিকেও যেতে পারেন। ওইদিকে অনেক কোম্পানিও আছে যেগুলো ইংলিশে চলে আর কি। গ্রাজও অনেক ভালো, বাট গ্রাজে কাজ পাওয়া একটু বেশি ডিফিকাল্ট আর কি এখন। আচ্ছা, তাহলে আমাদের একটা ধারণা যেটা ছিল যে ওই ভিয়েনা বা টিউ গ্রাজ ওই টাইপের পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, কিন্তু সিজিপিএ যদি একটু কম থাকে সেক্ষেত্রে এগুলার বাইরেও যেগুলো এফএইচ দিয়ে, মানে ওগুলার কি হুম সিজিপিএ রিকোয়ারমেন্ট আরো বেশি থাকে নাকি মোটামুটি কম হলেও চলে? আমি ওইটা হুম। সম্পর্কে আইডিয়া কম। কিছু কিছুতে এখন ওই যে একজন বললেন যে দিছে, বাট অধিকাংশতে এখনো ওই রকমের ক্রাইটেরিয়া মেনশন করা নাই তো। একটু কম্পারেটিভলি একটু ইজি হওয়ার কথা। এখন অনেকেই ওই এফএস গুলাতে আসতেছে আর কি বেশিরভাগ ওদেরকে রিসেন্ট। পরবর্তীতে জব যখন 2 বছর মাস্টার শেষ করে জবে যায়, ওই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় নাকি ওরা যেহেতু না না, অ্যাপ্লাই এটাতে ধরেন কোনো অ্যাডভান্টেজ সমস্যা নেই। এইখানকার অধিকাংশ যারা ইন্ডাস্ট্রিতে জব করে তারা অধিকাংশ এফএস গ্রাজুয়েট। আমি ইন্টারভিউ দিছি কয়েকটাতে, বাট তাদের যারা ওই যে মানে প্রজেক্ট হেড ম্যাক্সিমামই জাস্ট এফএস পাস করা। এরা লাইফে এত বেশি ভেজাল নেয় না। এফএস থেকে মাস্টার্স করেই জব, এরপরে আর কোনোদিন কোনো পড়াশোনাও করে না। তো আচ্ছা, আমরা মনে মানে হয় এফএইচ এ হ্যাঁ জাহিদ। মানে এফএইচ এ আসার সুবিধাটা হচ্ছে আপনার টাইমলি ডিগ্রি শেষ হবে এবং ম্যান্ডেটরি ইন্টার্নশিপ আছে। তো আপনি হচ্ছে আপনার জব পাওয়ার চান্সটা একটু বেশি। আর ইউনিতে আসলে আপনার জব রিলেটেড স্কিলগুলো নিজেকে ডেভেলপ করতে হবে। এর জন্য আপনাকে আরো বেশি এক্সট্রা এফোর্ট দিতে হবে। আচ্ছা, আরেকটা এই বিষয় হচ্ছে সেটা হলো পার্থক্য। স্পাউসের ক্ষেত্রে আপনি তো বললেন যে বাসা, বড় একটা বাসা নিলে রেসিডেন্সি কার্ড 1 সপ্তাহের ভিতর পাওয়ার পর, মানে ইন্স্যুরেন্স দেখাইলে আর কি, হেলথ ইন্স্যুরেন্স স্পাউসের জন্য অ্যাপ্লাই করা যায়। ধরেন আপনি তখন অস্ট্রিয়াতে, আপনার স্পাউস হুম। ইন্ডিয়া এম্বাসিতে যে সে লাইনে দাঁড়াবে, সেক্ষেত্রেও তো আপনার উপস্থিতি তো আর জরুরি না। না না, নিজে যে অ্যাপ্লাই করে দিলেই হবে, কোনো সমস্যা এবং এটা নর্মালি আপনি যাওয়ার পর 1 সপ্তাহের ভিতরে যদি রেসিডেন্সি কার্ড ওগুলো পান, মানে এগুলো শেষ হইতে স্পাউস নিতে মোটামুটি কেমন টাইম লাগে, মানে একটা রাফ? নেই। 1 বছর ম্যাক্সিমাম টাইম ধরে রাখেন, 6 মাস থেকে 1 বছর। প্রসেসিং টাইমই তো 3 মাস মোটামুটি, অ্যাপ্লিকেশন করার পর এক ডিসিশন আসতেই 3 মাস লেগে যাবে আপনার। এখানে এসে বাসা যদি আপনি আগে নিতে পারেন তাহলে আপনি খুব দ্রুত নিয়ে আসতে পারবেন। কারণ এখানে বাসা একটা অ্যাফোর্ডেবল বাসা ম্যানেজ করাটা একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন সেটা হলো যে এই অস্ট্রিয়া বা এগুলো থেকে মাস্টার্স করার পর জবের জন্য যদি কেউ সেনজেনভুক্ত জার্মানি বা ওইদিকে যেতে চায়, মানে এতে এই অপরচুনিটি কোনো বাধা আছে কিনা বা অফিসিয়ালি কোনো সমস্যা আছে? নর্মালি আপনার যদি ওপেন ওয়ার্ক ভিসা না থাকে, ওই যে রেড হোয়াইট রেড ক্রুজ, সেক্ষেত্রে অন্য দেশ থেকে আপনাকে জব অফার করবে না সাধারণত। আচ্ছা। তো আপনার যদি এইখানে ওই যে রেড হোয়াইট রেড ক্রুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য ফুল সেনজেনে জব মার্কেট উন্মুক্ত হবে। তো তখন আপনাকে ইউরোপের অন্য দেশ থেকে সহজে জব অফার করবে। আপনার যদি এদের এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা অন্যের জন্য হ্যাসেল করতে চায় না। যে একজন যে তারা মানে ওয়ার্ক পারমিট ইস্যু করবে এইসব ঝামেলা তারা নিতে চায় না। সেক্ষেত্রে তারা সবসময় রেডিমেড একজন ওপেন ওয়ার্ক ভিসা হোল্ডারকে খোঁজে। বাট পিএইচডি তে হচ্ছে আপনি অন্য দেশে সহজে মুভ করতে পারবেন। এখানে এক দেশ থেকে মাস্টার শেষ করে অন্য দেশে পিএইচডি করতে যাওয়া এটা খুব ইজি। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে কিছু ইউনিভার্সিটি যেরকম ভিয়েনা দেখলাম, আবার যে কেউ দেখলাম, ওদের বছরে একটা সময় শুধুমাত্র ওপেন থাকে, অল্প কিছু সময়ের পিরিয়ডের জন্য আর কি, মানে 1 মাস বা 1.5 মাস। মানে ওটা মানে সারা বছর যে রোলিং বেস হয় ব্যাপারটা এরকম নাম আমি যতটুকু দেখলাম, যে যেরকম টিউ ভিয়েনা ওরা সারা বছর নেয়, কিন্তু হুম। লিন্সে যেটা যে কিউ ওটা বোধহয়
বছরের। এখানে দুইবার নেয় হ্যাঁ। তো, একটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, আর একটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের এন্ড পর্যন্ত, দুইবারে অ্যাপ্লিকেশন করা যায়। এটা আসলে ইউনিভার্সিটির একটা। সাইজের উপর ডিপেন্ড করে, যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনা অনেক বড়। আর হুম। মনে করেন যে ওই ভিয়েনা ইউনিভার্সিটি বলতে পারেন যে ঢাবির মতো, আর ওই জে কিউ বলতে পারেন রুয়েটের মতো আর কি, মানে আপনি ইউনিভার্সিটির সাইজ বা বাজেট কম্পারিজন করলে। সালজবুর্গেও দেখলাম যে 30শে অক্টোবর, মানে অক্টোবরে শুরু হয়, এপ্রিলে শেষ হয় একটা সময় আর কি। যাক, মোটামুটি একটা আইডিয়া ও, পাইছি। সালজবুর্গে একটা ইউনিভার্সিটি আছে, ওইখানে কিছু আসছে স্টুডেন্ট, প্যারিস লর্ডন ইউনিভার্সিটি। যে মোটামুটি আমি আমার অ্যান্সার গুলো পাইছি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের জাহিদকেও আবারও ধন্যবাদ যে আহ, তার অনেক মূল্যবান সময়ের ভিতর থেকে আমাদের মাঝে কিছু তথ্য শেয়ার করার জন্য। আমি আবারও বলছি, আমাদের সেশনটা যেহেতু রেকর্ডেড, আমরা চেষ্টা করব সেশনটা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে সেই লিঙ্কটা আমাদের গ্রুপে দেওয়ার জন্য। এর পরবর্তীতেও যদি কারো মিস করে যায় বা কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের স্পিকারের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। তো আমি শেষ করার আগে জাহিদকে আরেকটু আহ, সুযোগ দিতে চাচ্ছি যে মানে শেষ কোনো কথা স্টুডেন্টদের সম্পর্কে বা কারো সম্পর্কে যদি বলতে উম, শেষ করার আগে। তো মানে অস্ট্রিয়ায় আসার মানে রেট আগের থেকে অনেক বাড়ছে। আগে যেরকম অনেকেই জানতোই না যে এখানে ফ্রিতে এত ভালো এডুকেশন, এবং এখানে মানে থেকে পাসপোর্ট পাওয়ার জন্য একটা একটা ভালো একটা অপরচুনিটি ছিল, বাট মানুষ এটা এখন জানতেছে। তো আমি বলবো যে এখন আসলে অনেকেই হায়ার স্টাডি করতে আসতে চায় বা দেশের বাইরে সেটেল হতে চায়, বাট অন্যান্য অনেক দেশ এখন হচ্ছে অনেকভাবে রেস্ট্রিকশন দিচ্ছে। তো আমি বলবো যে এখানে আপনি চান্স নিতে পারেন, যেহেতু এখানে এখন পর্যন্ত টিউশন ফিস নাই, আর এসে সার্ভাইভ করা কম্পারেটিভলি ইজি, এবং আপনার মাস্টার্স ফিনিশ করার মতো কোনো ম্যান্ডেটরি টাইম উইন্ডো নাই। তো এখানে এসে সার্ভাইভ করে পাসপোর্ট পাওয়ার একটা, মানে আমি বলবো যে এখন পর্যন্ত একটা ফ্লেক্সিবিলিটি আছে। তো আমি বলবো যে অনেকেই অনেক দেশে চেষ্টা করতেছে, বাট রিজেকশন খাচ্ছে। আমি বলবো যে এখানে ট্রাই করা উচিত আর কি, হ্যাঁ, ট্রাই করে দেখতে বিশেষ তো করে কোনো আমরা সমস্যা যদি নাই। একটু এবং যোগ করি, যেমন জার্মানি জার্মানি এখন ব্যাপারটা কেমন জানি না, কিন্তু ওদের দেখলাম যে ভিসার ওয়েটিং পিরিয়ডই 2 বছর বা এরকম। হুম, তো সেই হিসেবে হ্যাঁ। তো এবং মেইন যেটা হচ্ছে যে জার্মানির থেকে এখানকার লাইফ কোয়ালিটি আমি বলবো অনেক বেটার, আচ্ছা। এবং এখানকার সিটি গুলো অনেক সাজানো গোছানো। বাট এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমি বললাম তো, এখানে কম্পিটিশনটা একটু বেশি, কারণ এখানে এসে এখানকার সিস্টেমের সাথে কোপ আপ করা, এবং এখানকার পড়ালেখা যেহেতু কম্পারেটিভলি অনেক টাফ, এগুলা অনেকের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। বাট আমি বলবো আমার কাছে আসলে খুব একটা বেশি কঠিন মনে হয় না। আমি এখানে আসি, আমার কাছে জিনিসটা অনেক ইজি মনে হয়েছে, এবং আমাকে এখন অস্ট্রিয়া থাকতে ভালোই লাগে, এবং আমি ম্যাক্সিমাম চেষ্টা করবো অস্ট্রিয়াতে থেকে যাওয়ার এবং অস্ট্রিয়ার পাসপোর্ট পাওয়ার। হয়তোবা ফিউচারে কি হবে আমি জানি না, হয়তোবা অন্য কোথাও বেটার অপরচুনিটি পেলে চলেও যেতে পারি, বাট এখন পর্যন্ত যেটা ইচ্ছা আমি এখানে থাকতে চাই আর কি। এটা হচ্ছে আমার ইচ্ছা, মানে আমার ভালো লাগে, যেটা বলবো। জাহিদ তো ভাইয়ের কাছে আমিও আমার একটা বলবো যে লাস্ট প্রশ্ন আর কি। হুম, হ্যাঁ, হুম, হুম, জি। সেটা সেটা হলো যে আমি ইউনিভার্সিটি ভিয়েনার ওয়েবসাইট দেখছিলাম। প্রশ্নটা সিলি, কিন্তু একটু জানার দরকার। সেটা হলো ওদের আইএলটিএস এর B2 চায়, কিন্তু ওরা দেখা যাচ্ছে যে বলে দিচ্ছে যে নর্মালি আইএলটিএস এর ভ্যালিডিটি 2 বছর থাকে আর কি। তো ওদের ওয়েবসাইট স্পেসিফিক লেখা আছে যে 3 বছর, নট ওল্ডার দেন 3 ইয়ার্স। আমি এত ওদের ওয়েবসাইটটা দেখছি আর কি, যে সার্টিফিকেটটা 3 বছরের বেশি হওয়া যাবে না। এখন কারো যদি 2 বছর নর্মালি এটা ইনভ্যালিড হয়ে যায়, মানে এইটা কি আদৌ ওরা করে, নাকি জাস্ট একটা সাবমিশনের জন্য ওপেন রেখে দিছে, নাকি অন্য ভার্সিটির গুলো আমি ওয়েবসাইটে দেখছি ম্যাক্সিমাম 2 বছরই করে আর কি। এখন এইটার ব্যাপারে আপনার কোনো কমেন্ট থাকলে বলবেন। উম, এটা হয়তো বা তারা 1 বছরের বেশি বোনাস দিতে পারে, বাট এখানে আমি তো আগে বলছি যে যেহেতু আপনার অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগতেছে না, আপনি জাস্ট ডকুমেন্ট আপলোড করে সাবমিট করবেন, তো আপনার সাবমিট তো কোনো সমস্যা নেই।
না ভাই, আমি আমি শুধু কেন এটাই বললাম বলবো কারণ যে হলো অনেক সময় যে আইএলস এর এটা এক্সপায়ার হয়ে যায়, তো আইএলস দিয়ে হুম, আবার অ্যাপ্লাই করার জন্য ওয়েট করতে হয়। তো যদি ওরা 3 বছর অ্যাকসেপ্ট করেই, হুম, সেক্ষেত্রে হুম। আগেরটা দিয়ে অ্যাপ্লাই করে দেওয়া যায় আর কি। আমি জাস্ট ওই হ্যাঁ, কনফিউশনটা। তো যেহেতু ওরা লিখে দিছে সেহেতু করার কথা, বাট কনফিউশন থাকলে ওদের প্রোগ্রাম কন্ট্রোলারের সাথে আপনি ইমেইলে যোগাযোগ মেল করে নিতে করলাম। পারেন। এটাতে ওরাও ক্লিয়ার করে দিবে। এটা মেনলি হয়তো বা ডিপেন্ড করে অ্যাপ্লিকেশন রেটের উপরে। যদি অন্যান্য যাদের 2 বছরের মেয়াদ আছে তাদেরকে দিয়ে কোটা ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা আপনার আর চান্স থাকবে না, মানে যাদের 2 বছর পার হয়ে গেছে। এটা হয়তো বা আচ্ছা, ডিপেন্ড এটা কি করে শুধু আপনার রেটের উপরে আর কি। হ্যাঁ, মানে এটা কি শুধু ইউনিভার্সিটি ভিয়েনাতেই এরকম স্পেসিফিক 3 বছর সাপোর্ট করে, নাকি আপনার ভার্সিটি তো করে আর কি? আমাদের এখানে তো জানা। 2 বছরই লেখা আছে, বা আমি যতগুলাতে এই মানে কন্টেন্ট বানানোর সময় অনেকগুলো ইউনিভার্সিটিতে ঢুকছিলাম, তো 2 বছরই লেখা ছিল আর কি সাধারণত। না, অথবা আমি আমি ভিয়েনার কম্পিউটার ভিএনআরটা সায়েন্স ওইটা আমি দেখছি। নোটিস করি নাই। যদি থাকে তাহলে প্রোগ্রাম করে কনফার্ম হয়ে নিয়ে অ্যাপ্লাই করে দেওয়াই ভালো। তো মানে ট্রাই করলে সমস্যা নাই, আপনি প্রোগ্রাম ডিরেক্টর বা কন্ট্রোলারের কাছে ইমেইল করে আর কি শিওর হয়ে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন মনে হয় শেষ করে দিতে পারি। তো আমাদের স্পিকার এবং অডিয়েন্স সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেশনে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা সাধারণত যেটা করে থাকি যে একটা সেশন চলাকালে আমাদের পরবর্তী যদি কোনো সেশন লাইনড আপ থাকে আমরা দাওয়াত দিই। তো আমাদের পরবর্তী সেশন এই 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 মাসেই শেষের দিকে, এটা হচ্ছে 28 তারিখে। সেটা জার্মানির ব্যাপারে সেশন, 28 জুন। সেটাও বাংলাদেশ সময় রাত 8টাতে। তো সেইটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সকলে যাতে সুস্থ এবং সুন্দরভাবে আহ, জীবনযাপন করতে পারেন, এবং সেই সাথে বর্তমানে এখন যেহেতু বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, এনজয় করতে পারেন। সেই অভিবাদন জানায় আমাদের অনুষ্ঠান আজকে সমাপ্ত ঘোষণা করছি। তো আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ অনেক। তাহলে আমি লিভ করতেছি এখন। হ্যাঁ, আমরা সবাই লিড করতে পারি। ধন্যবাদ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।